জাস্ট গ্রুপ সি এর যদি কথা বলি, এক্সামের বেশি দিন কিন্তু একদমই সময় নেই। এক্সাম তোমরা সবাই জানো, অ্যাডমিটও সবাই পেয়ে গেছো। 1 তারিখেই কিন্তু, সামনে 1 তারিখেই কিন্তু এক্সাম। আজকে যদি বলি, আজকে কিন্তু 25 ফেব্রুয়ারি কিন্তু হয়ে গেল, অর্থাৎ খুব বেশি যদি দেখি 4 থেকে 5 দিন তোমাদের হাতে সময় রয়েছে। তো আজকে বেসিক্যালি ক্লাসটা হবে পুরোপুরি জেনারেল ইংলিশের, যে 10 মার্কস থাকবে গ্রুপ সি। গ্রুপ ডি এ কিন্তু কোনো রকমের ইংলিশ থাকবে না। শুধুমাত্র গ্রুপ সি এ যে থাকবে, সেই টপিকটার উপরে কিন্তু আছে ক্লাস থাকবে পুরো। যদি আজকের পুরো ক্লাসটা করে নাও, অর্থাৎ কি ওয়ান শট বলতে পারো এটাকে, ওয়ান শট বলতে পারো। ওয়ান শট যদি পুরোপুরি করে নাও, তাহলে আমি মানে এতটুকু বলতে পারছি যে 10-এ 10 কিন্তু পাবেই। বা যদি 10-এ 10 নাও পাও, তাও কনফিডেন্স একটা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। আদারওয়াইজ 8-9 তো এখান থেকেই পেয়ে যাবে অবশ্যই। তো সবচেয়ে বড় কথা, প্রথমে যদি আমরা সিলেবাসের দিকে দেখি, সিলেবাস কিন্তু একদম সাজানো গোছানো। সিলেবাস কিন্তু একদম বলে দেওয়া রয়েছে। শুধুমাত্র একটা জায়গায় বলে দেওয়া নেই, যেটা হচ্ছে কি ভোকাবুলারি। যদি দেখি গ্রামারের কি টপিক রয়েছে, দুটোই টপিক রয়েছে, একটা প্রিপোজিশন আর একটা সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, অর্থাৎ কি নাম্বার, যেটাকে আমরা বলি কি নাম্বার। নাম্বারেরই ভাগ হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, দেখো ভোকাবের মধ্যেই কিন্তু সিনোনিম অ্যান্টোনিম আসে, কিন্তু ভোকাবুলারি সেপারেট ভাবে রয়েছে। তো এখানে ভোকাবুলারিতে আমরা দুটো জিনিস করতে পারি, একটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আর একটা হচ্ছে কি তোমার ইডিয়াম ফ্রেজ করতে পারি। আদারওয়াইজ হচ্ছে যে ফ্রেজাল ভাবও কিন্তু এখান থেকে হতে পারে, ঠিক আছে। 4 নম্বর টপিক দেখো কি রয়েছে, স্পেলিং চেক রয়েছে। স্পেলিং চেক খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে ভুল হওয়ারও চান্স বেশি, 50-50 থাকে চান্স। আর যেটা লাস্ট টপিক হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। এই 5টা টপিক করলেই কিন্তু আমরা 10 পাবোই পাবো। তো প্রত্যেকটা টপিক থেকে ধরো যে 2 মার্কস করে কিন্তু আসার চান্স রয়েছে, তাহলে কিন্তু 10 মার্কস হবে। তো সিলেবাস যদি দেখি, প্রত্যেককেই কিন্তু তোমরা যারা পরীক্ষা দিবে সবাই কিন্তু মোটামুটি অবগত। কেন, আমরা ক্লাস 2 থেকে শুরু করে একদম এতদিন পর্যন্ত সে যেই ক্লাসে তুমি পড়ো না কেন, সে সবাই কিন্তু মোটামুটি প্রত্যেকটা টপিকের সাথে সঙ্গেই কিন্তু অবগত। কিন্তু যেখানে ভয় হয়, ইংলিশের সবচেয়ে বড় কিন্তু যেটা ভুল হয়, সেটা হচ্ছে সিলি মিস্টেক। সবাই জানি ঠিক, কিন্তু এক্সাক্ট কোথায়, যেরকম যদি আমি প্রিপোজিশনের ক্ষেত্রেই বলি, কোথায় অন হবে আর কোথায় ইন হবে আর কোথায় অ্যাট হবে, এটা নিয়ে কিন্তু একটু দ্বন্দ্ব থেকেই যায়। কোথায় হচ্ছে যে সিন্স হবে, কোথায় হচ্ছে যে ফর হবে, কোথায় ফর হবে, কোথায় হচ্ছে যে বিটুইন হবে, আর কোথায় হচ্ছে যে অ্যামং হবে। এগুলো নিয়ে কিন্তু বরাবরই কিন্তু একটু কনফিউশন থেকে যায়। আমরা সবাই জানি ঠিকঠাকই, কিন্তু তাও মানে বুঝতে পারি না যে কোন জায়গায় অন বসাবো, কোন জায়গায় ইন বসাবো। তো পুরোপুরি যদি ক্লাসটা করো, তাহলে অবশ্যই তোমরা সবাই কিন্তু মার্কস 10-এ 10 কিন্তু পাবেই পাবে। তো মন দিয়ে ক্লাসটা করো। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমি যতটুকু পারবো মানে এক্সামের কয়েকদিনই তো রয়েছে, হেল্প করে দিব, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি নোটসটা নিতে চাও, দেখো একদম কমপ্লিটলি কিন্তু নোটস রয়েছে, পুরোপুরি কমপ্লিটলি একদম নোটস রয়েছে। যদি ফুল নোটসটা যদি নিতে চাও, বিকজ ক্লাস করে তো বেশি কিছু শেখা যাবে না। ধরো যে ক্লাস করে একদিনের মধ্যে যদি ফুল নোটসটাই নিতে চাও, তাহলে পুরো কিন্তু ফ্রিতেই পেয়ে যাবে নোটসটা, একদম ফুললি ফ্রিতে পেয়ে যাবে। শুধুমাত্র কি তোমাদের 6টা কোড দেওয়া হবে। 6টা কোড ক্লাসের মধ্যেই থাকবে, ক্লাসটা করো মন দিয়ে, দিয়ে কোডটাও পেয়ে যাবে। 6টা কোড শুধু বললেই তোমরা সবাই অবশ্যই কিন্তু নোটটা পেয়ে যাবে। আর নোটটা পেয়ে গেলে অবশ্যই 10-এ 10 কিন্তু পাবেই পাবে। তো দেখো, প্রথমে যে আমাদের আজকের টপিক, সেটা হচ্ছে গ্রুপ সি এর জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে স্পেলিং চেক। স্পেলিং চেকের ঠিক বেসিক্যালি সেরকম কোনো রুলস নেই। আমরা ছোটবেলা থেকেই যতগুলো ওয়ার্ড স্টক করেছি মাথার মধ্যে, ঠিক সেখান থেকে আমরা সেই তার বানান যে কি হবে, স্পেল কি হবে সেই ইংলিশ ওয়ার্ডটার, সেটা কিন্তু আমরা অ্যাজিউম করেই কিন্তু আমাদেরকে করতে হয়। তারপরেও কয়েকটা রুলস আমি বলে দিচ্ছি, যেগুলো গোল্ডেন টিপস বলতে পারো, যেগুলো মাথায় রাখলে কি বানান ভুল না হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকবে। তো প্রথমে দেখো, প্রথমেই সবচেয়ে 1 নম্বর যে রুলস, সেটা হচ্ছে কি ডাবল লেটার্স এর রুলস থাকবে। ক্লাসটা একটু লেন্দি হতে পারে, যেহেতু 5টা টপিক ইংলিশের, আহ, বড় বড় টপিক গুলোকে একটা ক্লাসের মধ্যে নিয়ে আসা, আর এক্সামের কয়েকদিন আগে রয়েছে। আর মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটের মতোই হবে ক্লাসটা। পুরোপুরি করো ক্লাসটাকে মন দিয়ে, আর 10-এ 10 মার্কস কিন্তু নিজে সিকিউর করে নাও। কারণ দেখো, সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রামারে কিন্তু অনেকজনের কাছে অনেক রকমের বই রয়েছে, তবে কোনো বই কিন্তু পড়তে হবে না। এই পিডিএফটা জাস্ট কালেক্ট করে নাও, পিডিএফটা পড়ো, তাতেই কিন্তু তোমার এনাফ 10-এ 10 পাওয়ার জন্য। পুরো পিডিএফটাই সবকিছুই কিন্তু রয়েছে, যত সিলেবাসের মধ্যে যা কিছু দরকার সবকিছুই রয়েছে। দেখো, সবচেয়ে প্রথমে স্পেলিং চেকের মধ্যে যে রয়েছে ডাবল লেটার্স। দেখো, যখন কোনো শব্দে দুটি একই অক্ষর পর পর আসে, লাইক যেরকম দেখো, কমিশন
অ্যাকোমোডেশন এগুলোতে কি হয় দেখো, যদি আমরা দেখি পরপর কিন্তু দুটো শব্দ এসে, একটা হচ্ছে দেখো ডাবল এম আর ডাবল এস পরপর দুবার এসে, ঠিক আছে? একবার ডাবল সি আর ডাবল এম, তাহলে পরপর দুটো শব্দ দুবার রয়েছে, একই অক্ষর একটা শব্দে পরপর দুবার কিন্তু রয়েছে, এগুলো দেখে বুঝতে পারবো আমরা উচ্চারণটা। এবারে দেখো নেক্সট 2 নম্বর খুবই ভাইটাল জিনিস, যেটা হচ্ছে কি তোমার খুবই ভাইটাল জিনিস, যেটা হচ্ছে দেখো আই আর ইআই উচ্চারণ কিন্তু একই, যেরকম রিসিভ আর বিলিভ, কোথায় আই বসবে আর কোথায় ইআই বসবে এখানে দেখো, একমাত্র কি সাধারণত সি এর পরে ইআই বসে, যেরকম দেখো এখানে রিসিভ সি রয়েছে, সি এর পরে কি বসেছে, ইআই বসেছে, কিন্তু বাকি সবগুলোতে কিন্তু আই বসে, যেরকম বিলিভ, বিলিভ যে রয়েছে দেখো, বিলিভের পরে এল এর পরে কি হয়েছে, আই ই হয়েছে, তাহলে ইআই আর আই এর মধ্যে কিন্তু একটু ডিফারেন্স রয়েছে, এটুকু মাথায় রাখতে হবে আমরা। এখন যদিও ইজি মনে হচ্ছে দেখে, কিন্তু যখন এই 4-5টা এখানে মানে 4-5টা যখন অপশন থাকবে, তখন কিন্তু অনেকটা গুলিয়ে যাবে। এবারে দেখো সবচেয়ে অনেক মানে যেখান থেকে ভুল হওয়ার চান্স থাকে, যেখানে স্টুডেন্টরা বেসিক্যালি সবচেয়ে বেশি ভুল করে, সেটা হচ্ছে সাফিক্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে সাফিক্সের ক্ষেত্রে। তো সাফিক্স দেখো কি রয়েছে, সাফিক্স যেরকম এভেল ইভেল রয়েছে, এন্স এন্স রয়েছে, তারপরে দেখো সন দুটোরই উচ্চারণ কিন্তু এস আই ও এন এর উচ্চারণ সন, আর টি আই ও এন এর উচ্চারণ সন। তারপরে আইজ এর উচ্চারণ দেখো আই জেড ও আর আই এস ইরও কিন্তু প্রত্যেকটাই কিন্তু একই টাইপসের শুনতে, ঠিক আছে? যেরকম আমরা হোমোফোনস দেখি, হোমোফোন মানে কি, একই টাইপসের উচ্চারণ, কিন্তু হচ্ছে যে বানান আলাদা, স্পেলিং আলাদা, আর মানেও আলাদা, ঠিক সে এগুলো হচ্ছে কি হোমোফোনস টাইপসের সাফিক্স, মানে হোমোফোনস হয়। তাহলে আমরা দেখবো প্রত্যেকটাই আলাদা আলাদা গুলো, যেরকম হচ্ছে প্রথমে দেখো কি রয়েছে, এখানে রয়েছে কি রিডেবল, আর এটা হচ্ছে কি পসিবল, তাহলে একই রকমের উচ্চারণ মনে হচ্ছে রিডেবল পসিবল, কিন্তু কোথায় আমরা এ বি এল ই বসাবো আর কোথায় তোমার হচ্ছে যে আই বি এল ই বসাবো। যদি রিডেবলের যদি এখানে বলি, আরো অনেকগুলো ওয়ার্ড রয়েছে, লাইক কমফোর্টেবল, তারপরে হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডেবল, তারপরে হচ্ছে ওয়াশেবল, অ্যাকসেপ্টেবল। তারপরে পসিবলে দেখো আই বি এল ই কোথায় আমরা ব্যবহার করবো, বেসিক্যালি দেখো পসিবল, তারপরে রেসপন্সিবল, তারপরে হচ্ছে তোমার ভিজিবল, তারপরে ফ্লেক্সিবল, তারপরে টেরিবল, এগুলোতে আমরা আই বি এল ই বসাই। এবারে দেখো তারপরে রয়েছে কি এ এন সি ই, অর্থাৎ যেরকম দেখি ইম্পর্টেন্স, আর এখানে দেখো ই এন সি কোথায় বসবে, তাহলে দেখো ডিফারেন্স, তাহলে ইম্পর্টেন্সের জায়গায় আরো 4-5টা যদি শব্দ বলি, তাহলে দেখো পারফরমেন্স, ওখানেও এ এন সি হবে, তারপরে অ্যাটেন্ডেন্স, ওখানেও এ এন সি হবে, তারপরে ডিস্টেন্স, ওখানেও এ এন সি হবে, তারপরে কি অ্যাকসেপ্টেন্স, ওখানেও কিন্তু এ এন সি হবে। এবারে কোথায় ই এন সি হবে স্যার, ইএনসি, আরো দেখো শব্দগুলো যদি বলি ডিফারেন্সের সাথে সাথে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সও কিন্তু ইএনসি হবে। তারপরে দেখো সাইলেন্স, সাইলেন্সও কিন্তু ইএনসি হবে। তারপরে দেখো কনফিডেন্স, কনফিডেন্সও কিন্তু ইএনসি হবে। তারপরে ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্সও কিন্তু ইএনসি হবে। তারপরেই দেখো রয়েছে আরেকটা সাফিক্সের, যে ডিসিশন আর হচ্ছে এডুকেশন, শন দুটোই কিন্তু, কিন্তু একটা এস আই ও এন আর একটা টি আই ও এন, তাহলে কোথায় কোথায় এস আই ও এন বসাবো আমরা, এস আই ও এন ডিসিশনে বসাবো, তারপরে হচ্ছে কি রিভিশনে বসাবো, তারপরে ডিসকাশনে বসাবো, তারপরে এক্সপ্লোরেশনে বসাবো, তারপরে পারমিশনে বসাবো, এগুলোতে সবগুলোতে কিন্তু এস আই ও এন হবে। টি আই ও এন কোথায় কোথায় হবে, টি আই ও এন হচ্ছে তোমার যেরকম এডুকেশনে রয়েছে টি আই ও এন, ঠিক সেভাবেই আরো অনেকগুলো শব্দ রয়েছে, লাইক ইনফরমেশন, ইনফরমেশন যদি বলি তাহলে টিআইওএন, ক্রিয়েশন যদি বলি তাও টিআইওএন, প্রোটেকশন যদি বলি তাও টিআইওএন, আর ইনভাইটেশন যদি বলি তাও কিন্তু টিআইওএন রয়েছে। এবারে দেখো সেম আইজেডি আর আইএসি দুটোই কিন্তু আইজ আর আইস। এবারে দেখো এখানে একটা জিনিস বোঝা রয়েছে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমেরিকান ইংলিশ আর ব্রিটিশ ইংলিশের মধ্যে দুটো রয়েছে। আমরা যদি আইএস আর আইএস বলি, তাহলে বেসিক্যালি আমেরিকান ইংলিশ যখনই আমরা পড়ি, তখনই কিন্তু আমরা আইজেডি এর ব্যবহার বসাই, আর আইএসি আমরা যখনই ব্রিটিশ ইংলিশ পড়ি, তখন আইএসি বসাই, একই টাইপস একই উচ্চারণ দুটোই হবে। যেরকম যদি বলি প্রথমেই যে রিয়ালাইজ, আমি যদি বলি রিয়ালাইজ, এটাও ঠিক, আর এটাও বানান যদি লিখি আমি রিয়ালাইজ, এটাও কিন্তু ঠিক, এটা ব্রিটিশের ক্ষেত্রে ঠিক, আর এটা হচ্ছে আমেরিকান ইংলিশের ক্ষেত্রে ঠিক, তো একই টাইপসের। কিন্তু কয়েকটা শব্দ রয়েছে যেখানে আমাদেরকে মাথায় রাখতে হবে, যেখানে কোনো সময় আইজেডি হবে না, যেখানে কোনো সময় আইজেডি হবে না, এগুলো শব্দ মাথায় রাখতে হবে। যেরকম প্রথম শব্দ যদি বলি অ্যাডভাইস, অ্যাডভাইসে কোনো সময় আইজেডি হবে না। সারপ্রাইজ সেম, সারপ্রাইজ, এগুলোতে আইজেডি কোনো সময় হবে না। এক্সারসাইজ,
এক্সারসাইজ, তারপরে প্রমিস, রিভাইস, এগুলোতে কিন্তু হবে না। কিন্তু আইজিডি আর আইএসসি অনেকগুলো শব্দ রয়েছে, যেরকম অর্গানাইজের ক্ষেত্রে অর্গানাইজ আইজিডিও হবে, আইএসসিও হবে। তারপরে তোমার হচ্ছে যে অ্যাপোলাইজ, অ্যাপোলাইজ তোমার হচ্ছে যে আইজেডিও হবে, আইএসসিও হবে। অথরাইজ, তারপরে ক্রিটিসাইজ, তো আমরা দেখো এখানে ক্রিটিসাইজ আর অ্যাডভাইস দুটোই কিন্তু আলাদা আলাদা নিয়েছি। তো এগুলো দেখে তোমরা বুঝতে পারবে, একটু বানানগুলোকে অ্যাজিউম করতে পারবে। দেখো কিছু ওয়ার্ড কিন্তু সাইলেন্ট থাকে। বেসিক্যালি আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে কিছু ওয়ার্ড, অনেকগুলো ওয়ার্ড সাইলেন্ট রয়েছে, যেরকম দেখো এখানে সাইকোলজি রয়েছে, রাইট রয়েছে, এখানে পিটা সাইলেন্ট, এখানে ডাব্লিউটা সাইলেন্ট। এবারে দেখো কিছু কিছু কনফিউজিং হোমোফোনস রয়েছে, যে একই টাইপসের উচ্চারণ, একই কিন্তু বানানটা জাস্ট একটু আলাদা আর মানেটাও আলাদা। যেসব শব্দের উচ্চারণ একই হলেও বানান কিন্তু ভিন্ন ভিন্ন থাকে। ঠিক আছে, বানান কিন্তু ভিন্ন ভিন্ন থাকে। সেগুলো হচ্ছে এরকম, এটাও প্রিন্সিপাল, এটাও প্রিন্সিপাল। একটার মানে হচ্ছে কি তোমার প্রধান শিক্ষক, আর একটার মানে হচ্ছে কি তোমার নীতি। তাহলে একই টাইপসের কিন্তু গুলালে হবে না। তো পুরোপুরি যদি কারেক্ট স্পেলিং এর নিয়মগুলো শিখে যাও, তাহলে এবারে তোমরা প্রত্যেকটা কোশ্চেনের জন্য 10 সেকেন্ড করে নিবে। প্রত্যেকটা কোশ্চেনের 10 সেকেন্ড করে নিয়ে ভাববে কোনটা হবে। দেখো সেপারেট, SEPERATE রয়েছে, তারপরে SEPARATE রয়েছে। কোনটা ঠিক হবে বলবে, ঠিক আছে? যদিও একদম সহজ মনে হচ্ছে, কিন্তু সহজ নয়। ঠিক আছে, তোমরা ভাবো প্রথমে 10 সেকেন্ড নিয়ে যে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে। আর যদি এক্সাক্ট অ্যান্সারটা যদি মানে বুঝে যাও, তাহলে দেখো সেপারেট, সেপারেট মানে কি স্যার? সেপারেট মানে হচ্ছে, সেপারেট মানে হচ্ছে আলাদা করা। সেপারেট মানে হচ্ছে, সেপারেটের বাংলা হচ্ছে আলাদা করা বা পৃথক করা। যদি বলি আলাদা করা বা পৃথক করা, তাহলে দেখো কোনটা বানান তোমরা ভেবেছো। তাহলে সেপারেটের এক্সাক্ট যেটা বানান হবে SEPARATE। তাহলে দেখো এখানে রয়েছে, অনেকেও কিন্তু এটা করে দিবে, এটা কিন্তু হবে না, এ নাম্বারটা, এটাও হবে না, এটাও হবে না, ঠিক আছে? তারপরে দেখো নেক্সট বানান, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং, রিসিভ। তাহলে রিসিভ বানানটা কি, একটু আগেই বললাম যে সি এর পরে সর্বদা কি বসে, সি এর পরে সর্বদা, সি এর পরে সর্বদা কি বসে, আই বসে। ঠিক আছে, এখানে কিন্তু ভুল করলে হবে না, সি এর পরে সর্বদা আই বসে। তাহলে দেখো কোথায় আই রয়েছে, এখানে দেখো আই রয়েছে, এখানে সি রয়েছে, এখানে সি রয়েছে। তাহলে এখানে একটা হবে না, তাহলে আমরা এক্সাক্ট যে আমাদের বানানটা সেটা দেখেই বুঝতে পারছি, RECEIVE। অনেক কেউ কিন্তু এটাও মনে হতে পারে। তাহলে রুলস যদি আমরা জেনে থাকি, তাহলে কিন্তু আমাদের ভুল কিন্তু হওয়ার সম্ভাবনা না বললেই চলে। হুম। তারপরে দেখো নেক্সট, নেক্সট যে রয়েছে, হুইচ ইজ কারেক্ট স্পেলিং, গভর্নমেন্ট রয়েছে। ঠিক আছে, গভর্নমেন্ট যদি উচ্চারণটা আমরা ঠিকঠাক জানি, তাহলে কিন্তু হবে। ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্ট যে রয়েছে, গভর্নমেন্ট মানে জানি আমরা, গভর্নমেন্টের বাংলা হচ্ছে কি, সরকার। গভর্নমেন্টের বাংলা হচ্ছে সরকার। আর আগে রিসিভ যেটা ছিল, সেটার মানে হচ্ছে গ্রহণ করা বা স্বীকার করা, সবাই আমরা জানি। তাহলে গভর্নমেন্ট মানে কি, গভর্নমেন্ট উচ্চারণটা গভর্নমেন্ট। তাহলে অনেক কেউ কিন্তু এটা করবে, কিন্তু এটা এক্স্যাক্টলি বানান না। যেটা এক্স্যাক্টলি বানানো হবে গভর্নমেন্ট, GOVERNMENT। ঠিক আছে, অনেকেও কিন্তু গভর্নমেন্ট এটা করে চলে আসবে, কিন্তু এটা হবে না, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে রয়েছে চুজ দ্য কারেক্ট স্পেলিং, এনভায়রনমেন্ট। সেম টু সেম গভর্নমেন্ট যেরকম ছিল, এখানে উচ্চারণটা হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মানে আমরা সবাই জানি পরিবেশ। এনভায়রনমেন্ট মানে জানি পরিবেশ। তাহলে এনভায়রনমেন্ট কোনটা বানানো হবে, তোমরা নিজে সবাই ভাবো, 10 সেকেন্ড টাইম নিয়ে, এ হবে, বি হবে, সি হবে না ডি হবে। তারপরে সবাই কমেন্ট করবে তোমরা কোনটা হবে না হবে। আমাদের যে প্রথম কোড সেটা হচ্ছে কি 7। ফার্স্ট কোড যে আমাদের সেটা হচ্ছে 7। ঠিক আছে, প্রত্যেকটা কোড এক জায়গায় মার্জ করে তোমরা বলবে, তাহলে ফ্রি যে নোটটা, পুরো নোটটা কিন্তু পেয়ে যাবে। তাহলে দেখো এনভায়রনমেন্ট মানে এনভায়রনমেন্ট, ঠিক আছে, এন ওর উচ্চারণ এখানেও থাকবে, তাহলে ENVIRONMENT, এনভায়রনমেন্ট। তারপরের কারেক্ট স্পেলিং দেখো অ্যাকোমোডেশন। তাহলে কি বললাম, প্রথমে রুলসে বলেছিলাম যে একই অক্ষর, একই অক্ষর একই শব্দে, যখন কোনো শব্দে মানে দুটি একই অক্ষর পর পর আসে, তাহলে সেম এটা ওটাই রয়েছে অ্যাকোমেন্ডেশন। তাহলে দেখো ডাবল সি আর ডাবল এম, বাকি কোথাও কিন্তু নেই। ডাবল সি আছে, এখানে একটা এম রয়েছে, এখানে একটা সি রয়েছে, একটা এম রয়েছে, এখানে দেখো একটা সি রয়েছে, একটা ডাবল, দুটো এল। তাহলে একমাত্র আমাদের যদি দেখতে যাই, তাহলে সি নাম্বারটাতে, সি নাম্বারটাতে আমাদের দুটোই কিন্তু রয়েছে। ঠিক আছে, তো অ্যাকোমেন্ডেশন। এবারে যদি বলতে চাই স্যার অ্যাকোমেন্ডেশন মানে কি, অ্যাকোমেন্ডেশন মানে হচ্ছে থাকার, থাকার ব্যবস্থা বা বাসস্থান, থাকার ব্যবস্থা বা বাসস্থান বলতে পারো, ঠিক আছে, অ্যাকোমেন্ডেশন। তারপরে দেখো কারেক্ট স্পেলিং রয়েছে বিলিভ।
তাহলে বললাম কি একমাত্র সি এই শুধুমাত্র ইআই বসবে, বাকি সবগুলোতে কিন্তু কি বসবে, আই বসবে। তাহলে দেখো আই এখানে নেই, এখানে নেই, এখানে তোমার ইআই আছে, এটা তো হবে না। তাহলে যে আমাদের যে কারেক্ট স্পেলিং সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে রুলস যদি আমরা জেনে থাকি তাহলে কিন্তু ইজিলি আমরা করতে পারবো। তাহলে আমাদের যে অ্যান্সার সেটা হয়ে গেল বি নাম্বার অ্যান্সার। তারপরে দেখো হুইচ ওয়ার্ড জাস্ট 10টা হবে, ঠিক আছে, জাস্ট 10টা হবে, আর কয়েকটা রয়েছে তাহলেই হয়ে যাবে। এবারে দেখো নেসেসারি। নেসেসারি মানে কি স্যার? নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়। নেসেসারি মানে হচ্ছে, নেসেসারি বাংলা হচ্ছে প্রয়োজনীয়। তাহলে প্রয়োজনীয় নেসেসারি, তাহলে নেসেসারি বানানটা কি হবে, কোনটা হবে তোমরা প্রথমে দেখো। NECSS হবে, না NECS হবে, না NECSSARY হবে, ঠিক আছে? তাহলে দেখো এ নাম্বার আর সি নাম্বার একই হয়ে গেছে, তাহলে এই সি নাম্বারটা আমাদের এক্স্যাক্টলি কারেক্ট হবে অ্যান্সার। তারপরে দেখো ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট যারা উচ্চারণ ঠিকঠাক জানি তার জন্য কিন্তু স্পেলিং, দেখো স্পেলিং ঠিক করার জন্য সবচেয়ে মূল মন্ত্র হচ্ছে কি, আহ, যে তোমার যে প্রোনাউন্সিয়েশনটা কিন্তু একদম ঠিক করতে হবে। তাহলে ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট কিন্তু নয়, ঠিক আছে? ডেভেলপমেন্ট যারা ভাবছো, ডেভেলপমেন্ট কিন্তু নয়। ডেভেলপমেন্ট অনেক কেউ করে আসবে, অনেক কেউ হচ্ছে যে এক নাম্বারটা করে আসবে, কিন্তু আমাদের যেটা হবে ডেভেলপমেন্ট। তাহলে দেখো ডেভেলপমেন্ট কোথায় আছে, এখানে তো MANT আছে, এটা প্রথমেই হবে না। এখানে ডেভেলপমেন্ট PE আছে, এটা হবে না। তাহলে যেটা আমাদের অ্যান্সার আমরা পাচ্ছি, তাহলে ডেভেলপমেন্ট DEVELOPMENT, ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট মানে কি স্যার? উন্নয়ন। উন্নয়ন। ব্যাস, লাস্ট আমাদের লাস্ট রয়েছে, যে আর একটা রয়েছে, সরি, এটা 9 নাম্বার। কারেক্ট স্পেলিং কোনটা কারেক্ট? ডিফারেন্ট। ডিফারেন্টের কোনটা কারেক্ট স্পেলিং? তাহলে ডিফারেন্ট মানে কি? ডিফারেন্ট মানে ভিন্ন বা, ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন বা আলাদা, ঠিক আছে? ডিফারেন্টের যে মানেটা সেটা হচ্ছে কি ভিন্ন বা আলাদা। তাহলে ডিফারেন্টের কোনটা হবে? ডিফারেন্টের এক্সাক্ট বানানটা DI, DIFFERENT, ডিফারেন্ট। তাহলে DIFFERENT, কিন্তু করবে না, হ্যাঁ? তাহলে যে বি নাম্বারটা আমাদের ঠিক হবে। তারপরে লাস্ট আমাদের 10 নম্বর কোশ্চেন, কারেক্ট স্পেলিং এর শেষ কোশ্চেন, সেটা হচ্ছে কি বেগিনিং। বেগিনিং যদি আমরা জানি তাহলে বেগিনিং মানে কি শুরু বা আরম্ভ। তাহলে কি লেটস বিগিন যেরকম বলি, তাহলে বেগিনিং। তাহলে দেখো বেগিনিং কিন্তু হবে না, এটা বেগিনিং, বিগিনিং। উচ্চারণটাই আমরা ঠিক করতে পারলেই কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো বেগিনিং। তাহলে একমাত্র আমাদের যে অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি বি নাম্বারটা। বাকি তোমরা সবাই 10 সেকেন্ড করে টাইম নিতে পারো, পজ করে করে, যে কোনটা ঠিক হচ্ছে, তাহলে জানাবে সবাই। হুম। দেখো, তাহলে আমাদের কারেক্ট স্পেলিং প্রথম একটা টপিক শেষ হলো। এবারে যেটা হচ্ছে আমাদের মেন টপিক, যেখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসার চান্স রয়েছে, সবচেয়ে বেশি কোশ্চেন আসার চান্স রয়েছে, সেটা হচ্ছে কি প্রিপোজিশন। প্রিপোজিশন যদি আমরা ঠিকঠাক ভাবে করতে পারি তাহলে কিন্তু 2 মার্কস ইজিলি আমরা পাবোই পাবো। তো প্রিপোজিশনের কিন্তু অনেক রুলস রয়েছে। সবচেয়ে প্রথমে জাস্ট তোমরা আগে ট্রাই করো, চেক করো যে তোমরা কতটুকু প্রিপোজিশন জানো। তাহলে দেখো হি ইজ ফন্ড ড্যাশ মিউজিক, তোমাদের কি মনে হয় এখানে কি হবে? এখানে অন হবে, ইন হবে, অ্যাড হবে, না কি হবে? একটু জাস্ট বলো, ঠিক আছে? একটু জাস্ট বলো কি হবে। তাহলে দেখো এখানে আমাদের যেটা হবে, এখানে যদি অপশন বলি অন, অফ, অ্যাড, ইন, কোনটা হবে? তাহলে এখানে অবশ্যই হবে কি অফ। তাহলে কি ফন্ড অফ, এটা যদি বলি তাহলে, ফন্ড অফ হচ্ছে তোমার হচ্ছে ফিক্স প্রিপোজিশন। তাহলে কি এখানে এখানে এটার মানে এটাই বোঝাচ্ছে যে তার, সে হচ্ছে অনুরাগী। ফন্ড অফ মানে কি? ফন্ড অফের যে বাংলাটা সেটা হচ্ছে কি অনুরাগী। তাহলে সে কিসের প্রতি? সে সঙ্গীতের প্রতি কিন্তু অনুরাগী, ঠিক আছে? ফন্ড অফ, তারপরে অ্যাফ্রেড অফ, তারপরে হচ্ছে যে এগুলো সবগুলো কিন্তু ফিক্সড প্রিপোজিশন। তারপরের প্রশ্ন দেখো, সি ইজ গুড ড্যাশ ইংলিশ। তাহলে ভাবো যে অন হবে, না ইন হবে, না কি হবে? ঠিকঠাক করে একটু জাস্ট ভাবো, দিয়ে 2 সেকেন্ড টাইম নাও, দিয়ে অ্যান্সার করো, ঠিক আছে? 2 সেকেন্ড টাইম নাও, দিয়ে অ্যান্সার করো। হুম। তাহলে দেখো যে গুড বোঝাচ্ছে আর সাবজেক্ট বোঝাচ্ছে, তাহলে গুড সাবজেক্ট, এটা একদম রুল, এটা ক্লিয়ারলি আমাদের রয়েছে। এটা হচ্ছে যে যদি গুড থাকে তাহলে গুডের পরে অ্যাড বসবে। কখন অ্যাড বসবে স্যার? যখন তার সামনে বা তার শেষের শব্দটা, যখন কোনো সাবজেক্ট
বা কোনো স্কিল থাকবে, যখন কোনো সাবজেক্ট বা স্কিল থাকবে, তখন হবে কি গুড অ্যাট। তাহলে সি ইজ গুড অ্যাট ইংলিশ, লাইক যদি এখানে যদি ইংলিশের জায়গায় যদি থাকতো সি ইজ গুড অ্যাট ক্রিকেট, স্কিল একটা, ক্রিকেট একটা স্কিল মানুষের, তাহলে ক্রিকেট হোক ফুটবল হোক তখনও কিন্তু অ্যাড হতো, ঠিক আছে? তো এগুলো মাথায় রাখবে। তারপরে দেখো রয়েছে কি হি ওয়াজ বোর্ন ড্যাশ 2001। এখানে এখানে জাস্ট দুটোই অপশন বলবো আমি, অন হবে না অ্যাড হবে না ইন হবে, তোমরা বলো প্রথমে ভাবো, অন হবে, অ্যাড হবে না ইন হবে। জাস্ট 10 সেকেন্ড টাইম নাও, এবারে আমি অ্যান্সারটা তোমাদেরকে বলবো, ঠিক আছে? আর কেন হলো তারও রিজন কিন্তু বলবো। তাহলে দেখো যে এখানে এক্স্যাক্টলি এখানে কি রয়েছে, আমাদের 2001, এটা হচ্ছে যে তোমার ইয়ার রয়েছে, ঠিক আছে? তাহলে যদি ইয়ার থাকে, যদি মান্থ দেওয়া থাকে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত, আর যদি লং টাইম যদি দেওয়া থাকে, তাহলে সব সময় সেখানে কি হবে, অবশ্যই সেখানে অবশ্যই সেখানে ইন হবে, ঠিক আছে? অবশ্যই সেখানে ইন হবে। এবারে স্যার তাহলে অন কোথায় হবে? অন হচ্ছে যদি ডেট যদি দেওয়া থাকে, যদি ডেট দেওয়া থাকে তখন কিন্তু অন হবে, ঠিক আছে? আর অ্যাট কোথায় হবে? অ্যাট হচ্ছে তোমার এক্সাক্ট টাইম যখন দেওয়া থাকবে, বা এক্সাক্ট টাইম যখন দেওয়া থাকবে, ধরো যে তোমার 8 AM, তারপরে হচ্ছে 9 AM, তখন কিন্তু অ্যাড হবে, ঠিক আছে? তখন কিন্তু অ্যাড হবে যখন ফিক্সড, যখন কোনো বলে দিবে তখন অ্যাড হবে। তারপরে দেখো ডিভাইড দ্য মানি ড্যাশ রাম অ্যান্ড শ্যাম। তাহলে দেখো এখানে দুজনের ক্ষেত্রেই বোঝাচ্ছে, তাহলে দুজন যদি বোঝায় তাহলে কি হবে স্যার? তাহলে এখানে দুটোই জিনিস বসে। প্রথমে আগে চেক করে নাও তোমরা নিজেকে, 10 সেকেন্ড দিয়ে যে তুমি কতটুকু পারছো, তারপরে তো ফুল নোটস তোমাদেরকে দেখাবো, সেখান থেকে কিন্তু পড়ে নিলে আর কোনোদিনও প্রিপোজিশনের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? সেখান থেকে ডব্লিউবির বা এসএসসির বা তোমার ডব্লিউবিসিএস এর হোক, যে কোনো এক্সাম কিন্তু এখান থেকে আসবেই আসবে। তো ডিভাইড দ্য মানি ড্যাশ রাম অ্যান্ড সেম, তাহলে এখানে দেখো বিটুইন, এখানে অবশ্যই কি হবে, বিটুইন। এবারে স্যার এমন কোথায় হবে, যখন দুইয়ের বেশি, যখন ধরো যে তোমার এখানে বললো যে ডিভাইড দ্য মানি অল অফ দ্য স্টুডেন্টস যখন বললো, ঠিক আছে? স্টুডেন্টস যখন বলছে মানে পুরো ক্লাসের যখন স্টুডেন্টস বলছে তখন কিন্তু অ্যামং হবে, দুইয়ের থেকে বেশি বোঝালেই কিন্তু অ্যামং হবে সেখানে। এটুকু শুধু মাথায় রাখতে হবে। তারপরে দেখো সি ইজ অ্যাফ্রেড অফ ডগস, ঠিক আছে? অ্যাফ্রেড অফ, তারপরে ফন্ড অফ, তারপরে আরো অফ কিসে কিসে বসে, তারপরে প্রাউড অফ, এগুলো হচ্ছে সব ফিক্সড প্রিপোজিশন। হ্যাঁ, প্রাউড অফ, এগুলো হচ্ছে ফিক্সড প্রিপোজিশন, এগুলো মাথায় রাখতে হবে। তাহলে এগুলো কোথায় রুলস পাবো স্যার, কিভাবে আমরা বুঝবো? তাহলে দেখো প্রিপোজিশন, প্রিপোজিশনের যদি বলতে চাই তাহলে প্রিপোজিশন হচ্ছে পজিশন অফ দ্য ওয়ার্ড, যেটা হচ্ছে শো রিলেশন বিটুইন নাউন প্রোনাউন অ্যান্ড আদার ওয়ার্ড, ঠিক আছে? আদার ওয়ার্ড এক্সাম্পল যেরকম দেখো রাম ইজ ইন কলকাতা, তারপরে দেখো বুক ইজ অন টেবিল। এবারে দেখো অন টেবিল মানে উপরে রয়েছে, এবারে টেবিলের যদি নিচে বোঝায় তাহলে নিচে বোঝালে এখানে কি হয়ে যাবে, আন্ডার হয়ে যাবে। যদি দেখো যে সামনে বোঝাচ্ছে তাহলে টেবিলের সামনে রয়েছে বুকটা, তাহলে কি ফ্রন্ট হবে। যদি টেবিলের পিছনে যদি থাকে তখন আবার বিহাইন্ড হয়ে যাবে। তো আমাদের যে এক্সাক্ট যে ডেটা যে দেওয়া থাকবে বা বাক্যটা যে দেওয়া থাকবে, সেখান থেকে আমরা বুঝতে পারবো যে পজিশন কি রয়েছে। পজিশন হিসাবে কিন্তু আমরা অবশ্যই প্রিপোজিশনটাকে ফিক্স করবো। এক্স্যাক্টলি টেবিল মানে অন হবে এটা কিন্তু কোনো কথা নেই, টেবিলের আন্ডারও হতে পারে, বিসাইডও হতে পারে, ফ্রন্ট হতে পারে, বিহাইন্ড হতে পারে, যে কিছু হতে পারে, ঠিক আছে? এনিথিং ইজ পসিবল, যে ডিপেন্ড করবে কিসের উপরে, পজিশন কোথায় রয়েছে। তারপরে দেখো যে অ্যাড কোথায় হবে স্যার, অ্যাড হচ্ছে এক্সাক্ট পয়েন্ট হবে। অ্যাড কোথায় হবে, যেখান থেকে সবচেয়ে বেশি স্টুডেন্টের ডাউট থাকে বা যেখানে ভুল করে, সেখানে অ্যাড। অ্যাড হচ্ছে যেরকম দেখো অ্যাট 5 PM, অ্যাট 9 AM, অ্যাট 10 AM, ঠিক আছে? অ্যাট দ্য স্টেশন, যখন এক্সাক্ট পয়েন্ট বলে দিবে তোমাকে তখন অ্যাড হবে। এবারে তারপরে দেখো অন কোথায় হবে স্যার, অন হচ্ছে সারফেসে হবে, ডেতে হবে আর ডেটে হবে। যেরকম অন মানডে, অন টুইসডে, অন একদম যতগুলো থার্সডে ফ্রাইডে স্যাটারডে পর্যন্ত সবগুলোই কিন্তু হবে। আর অন দ্য টেবিল, ঠিক আছে? সারফেসের উপরে যেহেতু বোঝাচ্ছে তখন কিন্তু দুটোকে লেগে থাকতে হবে, ঠিক আছে? তখনই কিন্তু সারফেসের সাথে লেগে থাকতে হবে। যে কোনো জিনিস ধরো যে টেবিলের সাথে বইটার কানেক্টেড থাকবে বা আর্থের সঙ্গেও কোনো জিনিসের কানেক্টেড থাকবে, তখন কিন্তু অন হবে। আদারওয়াইজ যদি কানেক্ট যদি না থাকে দুটো শব্দের, সারফেস যদি কানেক্টেড না থাকে তখন আবার অন হবে না। যদি উপরে থাকে তাও কিন্তু অন হবে না, ঠিক আছে? তখন অ্যাবাভ হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখবে যে কোথায় অন হয় আর কোথায় অ্যাবাভ হয়। অ্যাবাভ তখনই হয় উপরে, দুটোই জিনিস উপরে আছে কিন্তু কানেক্টেড আছে, একটা একটার সাথে লেগে আছে, ঠিক আছে? ফিজিক্যালি টাচ হয়ে আছে তখন অন হবে, আর যদি লেগে না থাকে তখন অ্যাবাভ হবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবে। এবারে দেখো ইন কোথায় হবে স্যার, ইন এরিয়াতে হয়, মান্থে হয় আর ইয়ারে হয়। যেরকম হচ্ছে ইন 2026, 2050, তারপর 2002, যে কিছু হোক, আর ইন ইন্ডিয়া, এগুলোতে সবগুলোতে কিন্তু ইন হবে। এবারে দেখো পুরো রুলস রয়েছে, তোমরা এই নোটসটা যদি পুরোপুরি পড়ো তাহলে 100% হচ্ছে যে তোমরা কমন পাবেই পাবে এখান থেকে। দেখো বিসাইডের দুটো রয়েছে। এবারে দেখো সিন্স আর ফর কোথায় বসবে স্যার, তাহলে সিন্স
আর দুটো জিনিস খুবই গুলিয়ে যায় স্টুডেন্টরা, কোথায় সিন হবে আর কোথায় ফর হবে। তাহলে সিনস হচ্ছে ফিক্সড, যখন ফিক্সড পয়েন্ট অফ টাইম থাকবে, ফিক্সড পয়েন্ট অফ টাইম থাকবে তখন কিন্তু হচ্ছে যে তোমার সিনস হবে। আর পিরিয়ড অফ টাইম যদি থাকে, পিরিয়ড অফ টাইম যদি থাকে তখন হচ্ছে যে তোমার তখন তোমার হচ্ছে যে ফর হবে। যেরকম লাইক যদি একটা উদাহরণ দেখো, এখানে একটা উদাহরণ লেখা আছে, হি ইজ ওয়ার্কিং ইন দ্য কোম্পানি সিন্স 1992। তখন সিন্স হচ্ছে কেন, এটা ফিক্সড বোঝাচ্ছে, ফিক্স 1992 থেকে কিন্তু সে কাজ করছে কোম্পানিতে। আর দেখো হি ইজ ওয়ার্কিং ইন দ্য কোম্পানি ফর 15 ইয়ার্স, এখানে দেখো পিরিয়ড অফ টাইম বলছে 15 ইয়ার্স। 2 ইয়ার্স ধরে তুমি ধরো যে কোনো কোম্পানিতে কাজ করছো বা কোনো একটা স্কুলে পড়াচ্ছো বা কিছু করছো, 2 ইয়ার্স, 3 ইয়ার্স, তাহলে তখন কি হবে, ফর হবে। আর যখন কোনো এক্সাক্ট ডেটা বলে দিবে তোমাকে যে 2022 থেকে কিছু করছো বা সে ততদিন থেকে আছো, তখন কিন্তু সিন্স হবে। ঠিক আছে, তাহলে এটাই মাথায় রাখো শুধু, যে পয়েন্ট অফ টাইম আর এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, চলো নেক্সট দেখো যে তোমার ফিক্সড প্রিপোজিশন কি কি। নাউনের ক্ষেত্রে ফিক্সড প্রিপোজিশন যেরকম আছে অ্যাক্সেস টু, এখানে বাংলা মানেও দেওয়া রয়েছে প্রবেশাধিকার, তারপরে এখানে রাইট টু এন্টার। এটা যদি করতে পারো তাহলে তোমাদের কি এখান থেকে অনেকটাই সিনোনিমও অনেকটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওয়ার্ড স্টকও বাড়বে। সিম সিম অ্যাকোয়েন্টেন্স উইথ রয়েছে, তারপরে দেখো ডিলাইট ইন রয়েছে, হোপ অফ রয়েছে, তারপরে হোপ ফরও হয়, কোথায় হয়, সবগুলো উদাহরণ কিন্তু দেওয়া রয়েছে, খুব সুন্দরভাবে লেখা রয়েছে। তোমরা জাস্ট পড়বে নোটটাকে, আর পুরোপুরি নোটটা পড়লেই কিন্তু তোমরা 10-এ 10 পাবে, আদারওয়াইজ কিন্তু অনেক গ্রামারের বইয়ের শেষ নেই। আর এখন যদি পড়তে চাও এখান ওখান থেকে তাহলে কিন্তু শেষ নেই। আর এখান থেকে ভালো করে নোটটা পড়ে কমপ্লিট করে নাও, মক দাও। আর ক্লাসের শেষে তোমাদের মক টেস্ট থাকবে, ফাইনাল মক দিয়ে দেখবে ক্লাসটা করার পরে তুমি কত পাচ্ছ মকে, সেটাও নিজেকে একটু যাচাই করবে। ঠিক আছে, তো আমাদের যে সেকেন্ড কোডটা সেটা হচ্ছে কি 3। ঠিক আছে, প্রথম যে কোড ছিল সেটা হচ্ছে 7, আর সেকেন্ড যে কোডটা সেটা হচ্ছে 3। ঠিক আছে, এটুকু মাথায় রাখবে। এবারে দেখো যে অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও কিছু ফিক্সড প্রিপোজিশন রয়েছে, পার্টিসিপেলের ক্ষেত্রেও রয়েছে, যেরকম অ্যাবসেন্ট ফ্রম, তারপরে অ্যাকাউন্টেবল টু, অ্যাকাউন্টেবল ফর, তারপরে হচ্ছে দেখো যে তোমার ক্রুয়েড অফ, তারপরে হচ্ছে যে তোমার ডিভ টু, তারপরে হচ্ছে যে তারপরে অনেকগুলো রয়েছে। এখানে দেখো যে ইল, অফ, অর উইথ, দেখো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, ইল উইথ ফেভার এরকম যদি থাকে যে ইল উইথ ফেভার, তখন কিন্তু উইথ হবে, হ্যাঁ। তারপরে জেলাস অফ, তারপরে লস টু, এগুলো সবগুলো ও দেখবে। তারপরে দেখো ভার্বের ক্ষেত্রেও কয়েকটা ফিক্সড প্রিপোজিশন রয়েছে, অ্যাভয়েড বাই, তারপরে তোমার অ্যাকিউজ অফ, তারপরে অ্যাপ্লাইজ টু, তারপরে দেখো অ্যাটেন্ড অন, এগুলো প্রে অন, এগুলো সবগুলো দেখে নিবে ভালো করে, সব টাইম পাচ্ছে। এবারে দেখো এমসিকিউ যথেষ্ট অনেকগুলো প্র্যাকটিস করার মতো এমসিকিউ রয়েছে প্রত্যেকটা। যেরকম দেখো প্রথম কোশ্চেনটাই যদি দেখি, দ্য স্কুল বাস অ্যারাইভড, আমরা জানলাম কি, যদি এক্সাক্ট টাইম দেওয়া থাকে তাহলে অবশ্যই অ্যাট হবে, ফিক্সড টাইম যদি দেওয়া থাকে তাহলে অ্যাট হবে, তাহলে এখানকার অ্যান্সার অ্যাট হবে। প্রত্যেকটা অ্যান্সারই কিন্তু এখানে দেওয়া রয়েছে, সবগুলোই তোমরা দেখবে, এখানে যেগুলো হাইলাইটেড করা রয়েছে সেগুলো কিন্তু অ্যান্সার। ঠিক আছে, প্রত্যেকটা দেখবে। যেহেতু এখন সবগুলো করানো সম্ভব নয়, তোমরা নোটটা নিয়ে নিবে, কালেক্ট করে নেবে, নোটটা নিয়ে দেখবে, ব্যাস। দেখো ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষারও সবগুলো কোশ্চেন গুলো দেওয়া রয়েছে, সবগুলো এখান থেকে জাস্ট প্র্যাকটিস করো। আর প্রিপোজিশনে অবশ্যই 2-এ 2 কিন্তু পাবেই পাবে যদি এতটুকু পড়ো। ঠিক আছে, ফিক্সড প্রিপোজিশন পড়ো আর প্র্যাকটিস করো, যতগুলো দেওয়া রয়েছে 71টা রয়েছে এনাফ। আর ভালো এক্সামেরও রয়েছে, সব এক্সাম, প্রত্যেকটা এক্সামে কি কি এসে না এসে সব কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, এগুলো সবগুলো তোমরা প্র্যাকটিস করো, দিয়ে কিন্তু এনাফ। এবারে দেখো নেক্সট যেটা টপিক আমাদের সেটা হচ্ছে কি নাম্বার বা বচন। ঠিক আছে, নাম্বার বা বচন হচ্ছে কি, সিঙ্গুলার আর প্লুরালের যে ওভারঅল যে সিঙ্গুলার প্লুরাল তার ভাগ, নাম্বারের ভাগ বা বচনের ভাগ। ঠিক আছে, এক বচন বহু বচন। তাহলে জানতে হবে আমাদেরকে নাম্বার কি প্রথমে। তাহলে নাম্বার ইজ এ ফিচার অফ নাউন্স, প্রোনাউন্স, অ্যাডজেক্টিভ অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট দ্যাট এক্সপ্রেস কাউন্ট, ডিস্টিংশন সাচ অ্যাজ ওয়ান আর টু আর মোর আইটেমকে যখন রেফার করে। ঠিক আছে, এক বা একাধিক বা দুই আইটেমকে যখন রেফার করে তখন হচ্ছে সিঙ্গুলার, তখনই হবে প্লুরাল। তাহলে দেখো দু প্রকারে ভাগ করা যায়, প্রথমটা হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার কি, রেফার্স টু ওয়ান আইটেম, লাইক হচ্ছে যদি দেখি তাহলে ডগ, ক্যাট, ম্যান, এটা হচ্ছে সিঙ্গুলার। এবারে যদি দেখি প্লুরাল নাম্বার, তাহলে প্লুরাল নাম্বার কি, রেফার্স টু মোর দেন ওয়ান আইটেম, একের বেশি আইটেমকে বা একাধিক আইটেমকে যখন রেফার করবে তখন প্লুরাল নাম্বার। যেরকম হচ্ছে কি দেখো ডগস, ক্যাটস, মেন, এগুলো হচ্ছে কি প্লুরাল নাম্বারের। তাহলে এখানে তো এইরকম থাকবে না। ঠিক আছে, এখানে তো ওইরকম নর্মালি থাকবে না, একটু আমাদেরকে জানতে হবে যে কি টাইপস এর কোশ্চেন থাকবে। তাহলে চেঞ্জ করতে দিবে, তোমাকে বলবে যে সিঙ্গুলার থেকে প্লুরাল করো এটা, বা তোমার হচ্ছে প্লুরাল থেকে সিঙ্গুলার করো। এরকমই কিন্তু কোশ্চেনে থাকবে। ঠিক আছে, যতটা ইজি ওরকম কিন্তু থাকবে না ইজি ভাবে।
তাহলে দেখো প্রথমে হচ্ছে যে সিঙ্গুলার প্লুরাল বুঝতে গেলে নাউন আর প্রোনাউনকে বুঝতে হবে, তাহলে কিন্তু সিঙ্গুলার প্লুরাল। তাহলে নাউন কি? নেম আ পারসন, প্লেস, থিং, আইডিয়া। কিন্তু নাউন থেকে যেখান থেকে বেশি কোশ্চেন থাকে সেটা হচ্ছে নাউন টোটাল 5 প্রকারে ভাগ করা যায়। সেটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আর ম্যাটেরিয়াল নাউন। তাহলে প্রপার নাউন কাকে বলে স্যার? প্রপার নাউন যদি বলি তাহলে কি, যখন প্রপার নাউন স্পেসিফিক নেম বোঝাবে, ঠিক আছে, স্পেসিফিক নেম বোঝাবে। তোমার হচ্ছে নেমিং ওয়ার্ড, লাইক স্পেসিফিক নেম, যেরকম পার্সনের নেম বোঝাতে পারে, প্লেসের নেম বোঝাতে পারে, থিং, আইডিয়া আর কি ফিলিং বোঝাতে পারে, ঠিক আছে। যেরকম রাম তো হচ্ছে একটা পার্সন, রাম যদি পার্সন হলো, আমি যদি বলি যে প্লেস তাহলে কলকাতা, প্লেস যদি বলি তাহলে তোমার হচ্ছে যে কলকাতা। তারপরে যদি বলি যে বুক, বুক যদি বলি তাহলে এটা একটা থিং এর নাম। তারপরে যদি বলি অনেস্টি তাহলে এগুলো আইডিয়ার নাম। এটা সবগুলো কিন্তু প্রপার নাউন, ঠিক আছে। এবার যদি কমন নাউন কাকে বলে, তাহলে কমন নাউন হচ্ছে জেনারেল নেম যেগুলোতে বোঝাবে। জেনারেল নেম প্রপার নাউনের ক্ষেত্রে কি যে, দেখো প্রপার নাউন হচ্ছে স্পেসিফিক নেম, আর কমন নাউন যখন বোঝাবে জেনারেল নেম বোঝাবে নর্মালি, জেনারেল নেম বোঝাবে তখন হচ্ছে কি কমন নাউন, ঠিক আছে। এখানে যদি বলি প্রপার, আরেকবার বলছি যদি কেউ মানে বুঝতে না পারো ঠিকঠাক, তাহলে প্রপার নাউন কি? প্রপার নাউন স্পেসিফিক নেম বোঝাবে, ঠিক আছে। স্পেসিফিক প্লেসও বোঝাতে পারে, থিং বোঝাতে পারে, যেরকম রাম, ইন্ডিয়া, গঙ্গা, কলকাতা, এগুলো সব বোঝাবে। আর কমন নাউন কি? কমন নাউন হচ্ছে কি জেনারেল, তোমার হচ্ছে যে জেনারেল প্লেসের নাম বোঝাতে পারে, থিং বোঝাতে পারে, লাইক হচ্ছে বয়, তারপরে হচ্ছে সিটি, তারপরে হচ্ছে কি রিভার, তারপরে হচ্ছে স্কুল, এগুলো সবগুলো কিন্তু কমন নাউন। এবার কালেকটিভ নাউন যদি বলি, তাহলে কালেকটিভ নাউন যদি বলি, তাহলে কালেকটিভ নাউন কি কিসের? সমষ্টিবাচক বিশেষ্য, যেটার বাংলা আছে কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। আর এটা যদি বলি কমন নাউন তাহলে কি সাধারণ নাম। আর যদি তোমার প্রথমটা যদি বলি তার প্রপার নাউন, সেটা হচ্ছে কি বিশেষ্য নাম, ঠিক আছে, বিশেষ্য নাম। এবারে দেখো যে সমষ্টিবাচক বা কালেকটিভ গ্রুপ থাকবে, যেরকম হচ্ছে যে টিম হতে পারে, তারপরে হচ্ছে কি আর্মি হতে পারে, তারপরে হচ্ছে কি তোমার ধরো যে তোমার ফ্লক। ফ্লক কাকে বলে? ফ্লক হচ্ছে যে গ্রুপ অফ বার্ড কে বলে কি ফ্লক। তারপরে বাঞ্চ, বাঞ্চ অফ কিজ হতে পারে, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট নাউন দেখো যে, তারপরে হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি ভাববাচক বিশেষ্য, অর্থাৎ কি আইডিয়া ফিলিং। অ্যাবস্ট্রাক্ট নাউনের একটাই কথা মাথায় রাখবে শুধুমাত্র মনে রাখার জন্য, যে সেটাকে শুধুমাত্র অনুভব করা যাবে, ঠিক আছে, দেখা যাবে না, টাচও করা যাবে না। সেটাই হচ্ছে একমাত্র যেরকম হচ্ছে লাভ, হোপ, তারপরে হ্যাপিনেস, ফ্রিডম, এগুলো সবগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার যদি মেটেরিয়াল, মেটেরিয়াল নাউন কি স্যার? মেটেরিয়াল নাউন হচ্ছে বস্তু, বস্তু নির্দেশক বিশেষ্য। তাহলে সাবস্টেন্সেস বোঝাবে এখানে, যেরকম গোল্ড, তারপরে প্ল্যাটিনাম, অ্যালুমিনিয়াম, ওয়াটার, আয়রন, মিল্ক, এগুলো সবগুলো কিন্তু মেটেরিয়াল। ব্যাস, এখান থেকে দেখবে যে কোনটা কি টাইপসের থাকবে, এখান থেকে থাকে যে কোনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ, কোনটা কালেকটিভ নাউনের উদাহরণ, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। পরীক্ষায় কিন্তু অনেকবার আসবে বা আসার চান্স রয়েছে, হ্যাঁ। চলো তারপরে যেটা জানবো আমরা, প্রোনাউন। প্রোনাউন কি রিপ্লেস নাউন করে, যেটা যেরকম প্রোনাউন হচ্ছে আই, আই এর যে তোমার প্লুরাল নাউন সেটা হচ্ছে উই। যেরকম হচ্ছে দিস, দিসটা প্রোনাউন, দিসের যে তোমার প্লুরাল সেটা হচ্ছে কি দিস। ঠিক সেভাবে দ্যাট, দ্যাটের প্লুরাল হচ্ছে দোজ, ঠিক আছে। এবারে দেখো সবচেয়ে মেন বা যেখান থেকে কোশ্চেন আসবে সেটা হচ্ছে কি, সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য কিছু কিছু রুলস বা গোল্ডেন টিপস রয়েছে, সেগুলো মাথায় রাখলেই কিন্তু সিঙ্গুলার থেকে তুমি ইজিলি প্লুরাল করতে পারবে। যেরকম রুলস নাম্বার 1 হচ্ছে প্রথমটা, রেগুলার নাউন। রেগুলার নাউন যদি থাকে তাহলে শুধুমাত্র এস অ্যাড করে দিবে, তাহলে কিন্তু হবে। যেরকম কার, কার থেকে হচ্ছে কি কার্স, ঠিক আছে। তারপরে দেখো এন্ড যখন হবে কোনো শব্দ, কোনো শব্দ যখন শেষে এস থাকবে, সিএস থাকবে, এসএস থাকবে, এক্স থাকবে, জেড থাকবে, তখন ইএস করবে। যেরকম দেখো বাস, এস দিয়ে শেষ হয়েছে তাহলে বাসেস। ম্যাচ, দেখো সিএস দিয়ে শেষ হয়েছে ম্যাচেস। কিন্তু একটা এক্সেপশন রয়েছে, যেটা হচ্ছে কি ফিশ। ফিশ দেখো শব্দের শেষে এসএইচ রয়েছে, তারপরেও কিন্তু ফিশেস হবে না, সেখানে ফিশ থেকে ফিশই হবে, ঠিক আছে। এটা হচ্ছে আনচেঞ্জেবল বা এটা কিন্তু চেঞ্জ করা যাবে না, নো চেঞ্জ এটা, ঠিক আছে। তারপরে দেখো এন্ড যদি হয় এফ, বা কোনো শব্দ যদি এফ বা এফই দিয়ে শেষ হয়, তখন আমরা কি বসাবো? তখন আমরা ভিএস বসিয়ে দেবো সেখানে এফ এর পরিবর্তে, ঠিক আছে। যেরকম দেখো লিভ, তাহলে লিভ এফ এর পরিবর্তে আমরা ভিএস বসালাম। এফই আমরা ভিএস বসিয়ে দিলাম। দেখো ক্লাসটা যদিও লেন্দি, একটু মন দিয়ে করো, যেহেতু একদিনেই শিখে কিন্তু 10-এ 10 পাচ্ছ। আর একদিনে কিন্তু কেউ 10-এ 10 পাবে না। তো নোটটাকেও কালেক্ট করবে, ক্লাসটা করো, মন দিয়ে পড়বে, তাহলে কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে। দেখো কিছু এক্সেপশন এখানেও রয়েছে, যেটা হচ্ছে কি রুফ, যেটা শব্দের শেষে এফ থাকলেও কিন্তু এস হয়, রুফ। আর ক্লিফ, যেটা শব্দের শেষে এফ থাকলেও কিন্তু এস হয়, ঠিক আছে। এগুলো এক্সেপশন, আর এক্সেপশন থেকে পরীক্ষায় বেশি আসার চান্স রয়েছে। তারপরে দেখো এন্ড ইন ভাওয়েল প্লাস ওয়াই, ঠিক আছে, ভাওয়েল প্লাস ওয়াই।
যদি কোনো শব্দ ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে, যেরকম দেখো ডে, ঠিক আছে, ওয়াই দিয়ে শেষ হয়েছে আর তার আগে ভাওয়েল রয়েছে। এখানে দেখো কি ওয়াই দিয়ে শেষ হয়েছে, তার শেষে ভাওয়েল রয়েছে, তাহলে শুধুমাত্র এস বসাবো। হ্যাঁ, সেখানে আমরা এস বসাবো। ঠিক ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তখন আমরা কি বসাবো, আই এস বসাবো। যেরকম সিটি থেকে সিটিজ, বেবি থেকে বেবিজ, দেখো ওয়াই এর আগে কনসোনেন্ট আছে, ওয়াই এর আগে কনসোনেন্ট আছে, তাহলে আই এস বসিয়ে দেবো। কিন্তু এক্সেপশন এখানেও রয়েছে, এক্সেপশন এখানেও রয়েছে। এক্সেপশনটা আমরা একটু পরে বলছি। দেখো যে তারপরে দেখো ইরেগুলার নাউন রয়েছে কয়েকটা, যেমন টু, টে, চাইল্ড, চিলড্রেন, মাউস, মাইস, এগুলো সবগুলো হচ্ছে এক্সেপশন। তারপরে দেখো ও এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে কিন্তু এস আমরা বসবে, ঠিক আছে, ঠিক সেভাবে আগে যেরকম ছিল ওয়াই এর আগে ভাওয়েল এস বসেছিল, ঠিক সেভাবে এখানে জু থেকে জুল, ভিডিও থেকে ভিডিওস, এখানেও এক্সেপশন রয়েছে। তারপরে দেখো যে এটা রয়েছে তোমার ও এর আগে কনসোনেন্ট যদি থাকে তাহলে ইএস বসবে, যেরকম হিরো। হিরো দেখো ও এর আগে তোমার হচ্ছে যে কনসোনেন্ট, তারপরে ও এর আগে টি কনসোনেন্ট, তাহলে কি ইএস বসছে। এখানেও এক্সেপশন রয়েছে। দেখো এক্সেপশন কি কি, পিয়ানো পিয়ানোস, ফটো ফটোস, এখানে দেখো যদিও ও এর আগে কনসোনেন্ট আছে তাও কিন্তু ইএস বসেনি, এস বসেছে। আর এখানে হচ্ছে যে ও এর আগে এন বা কনসোনেন্ট রয়েছে তাও কিন্তু এস বসেছে। তাহলে এক্সেপশন গুলো ভালো করে জানবে। আর কয়েকটা হচ্ছে নো চেঞ্জ, যেরকম আমি একটা বললাম ফিস, ফিস, এটাও নো চেঞ্জ। শিপ নো চেঞ্জ, ডেয়ার নো চেঞ্জ, সিরিজ, স্পেসিস, এগুলোতে কিন্তু কোনো চেঞ্জ হয় না, এগুলো সিঙ্গুলারও যা প্লুরালও কিন্তু তাই। ব্যাস, এখানে এটা পুরো নোটটা ভালো করে পড়বে। এখানে নোটটা করলেই কিন্তু এখান থেকে 100% একটা দুটো কোশ্চেন পাবে। এটা তোমরা নিজে করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা নিজে করবে, দিয়ে কিন্তু পুরোটাই করে আহ, করবে, নিজেকে চেক করবে, ঠিক আছে। নেক্সট যে আমাদের টপিক সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, যেখান থেকে দুটো প্রশ্ন 100% থাকবেই থাকবে, কোনো ডাউট নেই এখান থেকে। তো আমাদের যে 3 নম্বর কোড সেটা হচ্ছে কি 2, ঠিক আছে। 3 নম্বর যে কোড সেটা হচ্ছে কি 2। কোডগুলো তোমরা এক জায়গায় করে আমাকে দিবে, তাহলে আমি কিন্তু তোমাদেরকে ফ্রিতেই নোটটা অবশ্যই প্রোভাইড করে দেবো। আর ফ্রিতে নোটটা পেলেই কিন্তু 10-এ 10 পাবে, ঠিক আছে। দেখো সিনোনিম বলতে সমার্থক শব্দ, অ্যান্টোনিম বলতে বিপরীতার্থক শব্দ বোঝায়। সবচেয়ে প্রথমে বলি, সিনোনিম আর অ্যান্টোনিমের কিন্তু কোনো গোল্ডেন টিপসও নেই, আর কোনো রুলস রেগুলেশনও নেই। জাস্ট ওয়ার্ড স্টক করতে হবে, মুখস্থ করতে হবে, কোনো একটা শব্দের মানে জানতে হবে, ওখান থেকে আমাদের অ্যাজাম্পশন করতে হবে যে না এটা এটা হতে পারে, এটা এটা হতে পারে, ঠিক আছে। তাহলে দেখো ডব্লিউবিসিএস বলো বা ডব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি বলো, বা যে কোনো এসএসসির মানে সেন্ট্রালের যতগুলো এক্সাম হয়, যে কোনো এক্সাম হয়, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু সিনোনিম অ্যান্টোনিম যে ভোকাবুলারির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। এই ধরনের প্রশ্নের নির্ভুল উত্তর দেওয়ার জন্য ইংরেজি ভোকাবুলারি যথেষ্ট জ্ঞান থাকা আবশ্যক। নিয়মিত ভোকাবুলারি অনুশীলন করা বাধ্যতামূলক। একদিনের এটা ব্যাপার নয়, পুরো কিন্তু পড়তে হবে। তাহলে নিচে টেবিলের মাধ্যমে সিনোনিম অ্যান্টোনিম সম্বন্ধে বিস্তৃত কিন্তু আলোচনা করা হলো। তাহলে নিচের টেবিল কোথায় স্যার, এখানে দেখো, ওখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মানে পশ্চিমবঙ্গের বিশেষ করে পরীক্ষায় যা যা আসার চান্স রয়েছে এখানে কিন্তু সব রয়েছে। ঠিক দেখো বিগত কয়েকদিন আগেই কিন্তু তোমাদের ডব্লিউবিপি এক্সাম হচ্ছে। ডব্লিউবিপি এক্সামে দেখো এই কোশ্চেনটা কিন্তু ছিল প্রহিবিট। তাহলে প্রহিবিট মানে নিষেধাজ্ঞা বা নিষেধ করা। তাহলে এখান থেকে এটা ছিল না, কিন্তু প্রহিবিট ছিল। তাহলে আমাদের যে অ্যান্সার অপশনে যে অ্যান্সার গুলো ছিল সেখানে ফরবিট। তাহলে দেখো যে এখান তোমরা মিলিয়েও নিতে পারো চাইলে। তো এখান থেকে যে এটাই থাকবে এটাও কোনো মানে নেই, এখান থেকে এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। আর অপোজিট আমাদের করতে দেওয়া থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। তো ওভারঅল যদি আমরা প্রত্যেকটা শব্দের মানে জানি, সেটার সিনোনিম জানি, সেটার যদি অ্যান্টোনিম জানি, তাহলে কিন্তু এখানে সবচেয়ে বড় হচ্ছে এখানে স্পেলিংও আমরা অনেকগুলো শিখে যাব। আর সিনোনিম অ্যান্টোনিমও শিখে যাব, ওয়ার্ড স্টকও আমাদের হবে। তাহলে কি আমাদের সেন্টেন্স বানাতেও কিন্তু অনেকগুলো সহজ হবে। তো এটা পুরো পিডিএফটা কালেক্ট করে, এখানে ক্লাসে বোঝানোর মতো এটা কিছুই নয়। পুরো পিডিএফটা কালেক্ট করো আর ভালো করে এটা করে নাও কমপ্লিট, তাহলে কিন্তু হবে, ঠিক আছে। ক্লাসে দেখো আর বেশি দিন কিন্তু সময় নেই, আর জাস্ট 5 দিন থেকে 4 দিনই সময় রয়েছে। 5 দিনের বেলা এক্সাম। খুব ভালো করে পড়ো, সময় কিন্তু নেই। নোটটা কালেক্ট করে নিয়ে অবশ্যই পড়ো, ঠিক আছে। আর না পড়ার বিকল্প নেই, কেউ যদি ভাবে যে না না পড়ে ভালো মার্কস পাবো, তাহলে কিন্তু কোনো বিকল্প নেই। আর খুব ভালো করে পড়লেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এগুলো এগুলো দেখো সবগুলো ডাব্লিউবিপি তে এসে, এটা এসে পশ্চিমবঙ্গের পরীক্ষায় এই কটা পড়লেই হবে। বাকি যাদের কাছে ব্ল্যাক বুক রয়েছে, ব্ল্যাক বুক থেকে যারা পড়ছো, ব্ল্যাক বুক থেকে যারা পড়ছো, ওখানে কিন্তু হিউজ পরিমাণে রয়েছে অনেকগুলো, অতগুলো পড়ার দরকার নেই। এখানে 4 পাতায় দেওয়া রয়েছে, জাস্ট 4 পাতা পড়ো। আর দেখো এখান থেকে কোশ্চেন গুলো প্র্যাকটিস করো, তাহলেই হবে। এখানে সব প্রত্যেকটা ভালো ভালো এক্সামের কিন্তু সবগুলো রয়েছে, ব্যাস এনাফ কিন্তু, ঠিক আছে, সিনোনিম আর অ্যান্টোনিম। এবারে দেখো সবচেয়ে যেটা মেইন টপিক সেটা হচ্ছে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার, যেখান থেকে কোশ্চেন আসবেই আসবে। 2 থেকে 3টে কোশ্চেন আসবে এখান থেকে। তো সেন্টেন্স স্ট্রাকচার যদি বুঝতে যাই তাহলে আমাদের সবচেয়ে 3টে জিনিসের কিন্তু একদম বেস ক্লিয়ার করতে হবে, যেটা হচ্ছে প্রথমে হচ্ছে 1 নম্বর ভার্ব, 2 নম্বর হচ্ছে ভার্বের পরে হচ্ছে যে তোমার টেন্স, 3 নম্বরে হচ্ছে তোমার
প্রত্যেকটা সেন্টেন্সের যে টাইপস, ঠিক আছে, সেন্টেন্সের যে টাইপস সেগুলো কিন্তু আমাদেরকে ক্লিয়ার, এই তিনটে জিনিস যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমাদের সেন্টেন্স বানাতে বা সেন্টেন্স গঠন করতে কিন্তু সুবিধা হবে, বা কোনটা কোন সেন্টেন্স এটা কিন্তু আমরা তারপরে কিন্তু বলতে পারবো, আদারওয়াইজ কিন্তু বলতে পারবো না, ঠিক আছে। আহ, দেখো তোমরা কোশ্চেন গুলো কিভাবে থাকে। কোশ্চেন প্রথমে আগে কোশ্চেন দেখো, তারপরে দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোনটা কারেক্ট সেন্টেন্স? সি গো টু স্কুল এভরিডে, সি গোজ টু স্কুল এভরিডে, সি গোয়িং টু স্কুল এভরিডে, না সি গন টু স্কুল এভরিডে? 10 সেকেন্ড সময় নাও, ভাবো কোনটা হবে, তারপরে ঠিক হবে। তারপরে আমি নোটটার দিকে যাচ্ছি বা টেন্সও একটু আলোচনা করব, তাহলে পুরোপুরি হবে। জাস্ট নিজেকে চেক করো যে তুমি কতটুকু জানো সেন্টেন্স স্ট্রাকচার, বা কোনটা হবে। কি মনে হয় যে এটা হবে? সি গো টু স্কুল এভরিডে, কোনটা হবে? তাহলে দেখো যেটা এক্স্যাক্টলি অ্যান্সার হবে, যেহেতু সি রয়েছে, সি হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা জানি কি গো এর সাথে এস বসবে, ঠিক আছে, ই এস যোগ হবে, বা যে কোনো ভার্বের সাথে ভার্ব প্লাস এস যোগ হয়, ঠিক আছে। যেরকম সি মেক নয়, সি মেক্স, ঠিক আছে। যখন এটা হচ্ছে যখনই আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে পড়ি তখনই কিন্তু এটা রুলস বলা হয় যে যখনই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে তার সাথে সব সময় আমরা কি এস যোগ করব, ভার্বের সাথে আমরা এস যোগ করব। তো দেখো সি রয়েছে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য কি সি গোজ টু স্কুল এভরিডে, এটাই আমাদের ঠিক হবে। তারপরে দেখো রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ড কারেক্ট সেন্টেন্স। মার্কেট রয়েছে, গোজ রয়েছে, টু রয়েছে, হি ডেইলি। তাহলে হি ডেইলি গোজ টু মার্কেট, হি গোজ টু মার্কেট ডেইলি, না হচ্ছে যে তোমার গোজ টু ডেইলি টু দ্য মার্কেট, না হচ্ছে যে হি টু মার্কেট গোজ ডেইলি। তাহলে প্রথমে ভাবো, তোমরা 10 সেকেন্ড টাইম নাও, তারপরে করো, ঠিক আছে। তাহলে দেখো এটার যেটা অ্যান্সার হবে সবাই বুঝতেই পারছে, একদমই ইজি, সেরকম সেরকম হচ্ছে যে কোনো টাফও নেই বা কিছু নেই। তাহলে হি গোজ টু, দেখো প্রথমে হচ্ছে যে ভার্ব, এর সেন্টেন্স স্ট্রাকচারটা জানতে হবে আমাদের। ভার্ব প্লাস সরি সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস টাইম, ঠিক আছে, টাইম। তাহলে দেখো সাবজেক্ট কোথায় আছে? সাবজেক্ট হি পেয়ে গেছি, হি গোজ টু, তারপরে অবজেক্টও পেয়ে গেছি মার্কেট, তারপরে কিন্তু টাইম, ঠিক আছে। হি ডেইলি গোজ টু মার্কেট কিন্তু করবে না, এটা স্ট্রাকচার জানতে হবে, তাহলে কিন্তু আমরা সেন্টেন্স ঠিক করতে পারবো। তাহলে আমাদের যে বি নাম্বারটা এটা ঠিক হবে। এবারে দেখো চেঞ্জ করতে বলতে পারে, তোমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে চেঞ্জ করতে বলতে পারে। তাহলে সি ইজ হ্যাপি, সি ইজ হ্যাপি যখন আমরা চেঞ্জ করব, যখন আমরা চেঞ্জ করব তখন হচ্ছে যে তোমার মাথায় রাখতে হবে একটাই জিনিস, যে নেগেটিভের ক্ষেত্রে কিন্তু অ্যাড নট করতে হবে, ঠিক আছে, অ্যাড নট যোগ করতে হবে। কিন্তু এটা আবার নটটা তোমার হচ্ছে যে কোথায় যোগ করতে হবে? আফটার হেল্পিং ভার্ব যোগ করতে হবে, আফটার হেল্পিং ভার্বের পরে যোগ করতে হবে। তাহলে এখানে হেল্পিং ভার্ব কোথায় রয়েছে? এখানে দেখবো আমরা হেল্পিং ভার্বের পরে কিন্তু যোগ করতে হবে। তাহলে হেল্পিং ভার্ব অবশ্যই আমরা ইজ দেখতে পাচ্ছি, ইজ এর পরে নট হবে, বাকি কিন্তু কোথাও নট হবে না। দেখো ইজ নো হ্যাপি রয়েছে এখানে, এটা হবে না। তাহলে 1 নম্বর অ্যান্সারটা এমনি ঠিক হচ্ছে, সি ইজ নট হ্যাপি, ঠিক আছে, এই নাম্বারটা ঠিক হচ্ছে। তাহলে কয়েকটা রুলস রয়েছে, সেগুলো জানলেই কিন্তু আমরা সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক করতে পারবো। তবে দেখো এখানে বাংলায় যদি দেখি, আমরা বাংলায় যদি সেন্টেন্সের প্যাটার্ন দেখি তো একটু আলাদা যায়, সাবজেক্ট অবজেক্ট আর ভাব হয়, কিন্তু ইংলিশে দেখো সাবজেক্ট ভাব অবজেক্ট রয়েছে। এগুলো তোমরা পড়বে। প্রথম সেন্টেন্সকে টোটাল 5টে ভাগে ভাগ করা যায়। সবচেয়ে প্রথম যে ভাগটা সেটা হচ্ছে কি তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়? অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জানি যে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, যেখানে কোনো কাজ বোঝাবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় কি? যে তোমার হচ্ছে যে অবজেক্ট যে রয়েছে, অবজেক্টকে আমরা যখনই কি বা কাকে দিয়ে কোশ্চেন করব আর অ্যান্সার যখন পেয়ে যাব, ভার্বকে যখনই আমরা কি বা কাকে দিয়ে কোশ্চেন করব, যখনই অ্যান্সার পেয়ে যাব, তখনই আমাদের সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো প্রথমেই হচ্ছে কি, যেরকম আমরা দেখি যে এখানে হি নেভার স্পিক্স, সি নেভার স্পিক ইল অফ আদার্স, সে কখনো পরের নিন্দা করে না। তাহলে কে কখনো পরের নিন্দা করে না? তাহলে সে কখনো পরের নিন্দা করে না। তাহলে প্রত্যেকটা যদি দেখি সবাই ভালো ছেলেকে ভালোবাসে, তারপরে এগুলো সবগুলো দেখবে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার ইম্পারেটিভ সেন্টেন্স যদি বলতে যাই, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? আদেশমূলক বা অনুরোধমূলক বাক্য, ঠিক আছে। তাহলে আদেশ আর অনুরোধ বোঝাবে। লাইক এখানে প্লিজ দিয়ে শুরু হতে পারে, তারপর হচ্ছে তোমার কাইন্ডলি দিয়ে শুরু হতে পারে। পোলাইট রিকোয়েস্ট যদি করে তাহলে কি কাইন্ডলি দিয়ে শুরু হতে পারে। এগুলো দিয়ে শুরু হলেই দেখতে পেলে আমরা কি ইম্পারেটিভ সেন্টেন্স করবো। ইম্পারেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্স কোন সেন্টেন্স এটাও অপশনে থাকবে, যে কি টাইপসের সেন্টেন্স এটা। তাহলে দেখো বাজারে যাও, গো টু মার্কেট, দয়া করে দেখো প্লিজ, কাইন্ডলি, তারপরে শাট দ্য ডোর, এটা দেখো যে তোমার আদেশ করছে।
তাহলে আদেশ বোঝালে, অনুরোধ বোঝালে এগুলো রয়েছে। তারপরে নোটে দেখো যে লেট ব্যবহার করে ইম্পেরেটিভ সেন্টেন্স করা হয়, তাহলে ফার্স্ট পার্সন ও থার্ড পার্সন তোমার হচ্ছে যে নমিনেটিভ অবজেক্ট হয়ে যায়, ঠিক আছে? এখানে দেখো নমিনেটিভ অবজেক্ট হয়ে যাবে ফার্স্ট পার্সনটা, লেট আস গো আউট ফর আ ওয়াক। এগুলো সবগুলো দেখবে ভালো করে, নোটটা কালেক্ট করে নিবে তোমরা। তারপরে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে দু প্রকারে হয়, একটা তো হচ্ছে যে তোমার প্রথমে বি ভাব দিয়ে হয়, ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার দিয়ে টেন্স করে দেখো। দেখো যেরকম প্রথমে রয়েছে ইজ ডেভিড অ্যান ইংলিশম্যান, অর্থাৎ কি ডেভিড কি একজন ইংরেজ? ডেভিড কি একজন ইংরেজ? আদারওয়াইজ কি কোশ্চেন করা যায়, ডব্লিউএইচ কোশ্চেন, ডব্লিউএইচ ভার্ব সাবজেক্ট আর অবজেক্ট দিয়ে, যেরকম হচ্ছে ওই লোকটি কে, হু ইজ দ্যাট ম্যান, ঠিক আছে? তোমার হচ্ছে যে এটি কার বই, হুজ বুক ইজ দিস। তাহলে দু প্রকারের ডব্লিউএইচ কোশ্চেন হয়। তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার একমাত্র উপায় যে এটা সাইন থাকবে, ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তাহলে আমরা দেখে বুঝতে পারবো সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। ব্যাস, তারপরে হচ্ছে কি দেখো অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স চেনার জন্য বা প্রার্থনা সূচক বাক্য চেনার জন্য তোমাকে একটা উপায়, যে সেখানে মে দিয়ে শুরু হবে বাক্যটা, বেসিক্যালি মে দিয়ে শুরু হবে, মে দিয়ে শুরু হলেই চিনতে পারবো। বা সেখানে কি বোঝাবে, তোমাকে ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে, ঠিক আছে? আর এক্সক্লেমেটরি সেন্টেন্স, এখানে দেখে কোনো কিছু রুলস ফুল জানার দরকার নেই, আমরা যদি দেখি যে এইটা সেন্টেন্স রয়েছে, অর্থাৎ তোমার হচ্ছে যে এটা চিহ্ন থাকলে এক্সক্লেমেটরি বা অবকাশ সূচক বা আবেগ সূচক চিহ্নটা থাকলে কিন্তু আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করব। যেরকম অনেক অনেক কিছু দিয়ে শুরু হয়, আলাস দিয়ে শুরু হয়, হুররে দিয়ে শুরু হয়, ও দিয়ে শুরু হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু আমরা বুঝে নিব, ঠিক আছে? এবারে দেখো যেখান থেকে কোশ্চেন আসার আরো চান্স রয়েছে, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ চেঞ্জ করতে বলবে। তাহলে যেটা বললাম যে তোমার হেল্পিং ভার্বের পরে শুধুমাত্র বসিয়ে দিবে, ঠিক আছে? নটটা দেখো, ইজ এর পরে বসাবে, আর এর পরে বসাবে, স্যাল এর পরে বসাবে, এগুলোর পরে কিন্তু বসাবে। সব এগুলো রুলস গুলো লেখা রয়েছে, তোমরা অবশ্যই সবগুলো পড়ে নিবে, ঠিক আছে? তারপরের যে কোডটা, 4 নম্বর যেটা কোডটা, সেটা হচ্ছে কি এক, ঠিক আছে? 4 নম্বর যে কোডটা সেটা হচ্ছে এক। দেখো আইডেন্টিফিকেশন অফ টেন্স, টেন্সও কিন্তু অবশ্যই বুঝতে হবে, সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে আমাদের টোটাল 4টে টেন্স রয়েছে। টোটাল 3টে টেন্সের মধ্যে 4টে করে ভাগ, টোটাল যদি দেখি তাহলে 3 4 12, ঠিক আছে? 3 4 12টা ভাগ রয়েছে। প্রত্যেকটা ভাগের একটা একটা করে উদাহরণ, আর সবগুলো জানলেই কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো প্রত্যেকটা টেন্সেরই একটা একটা করে যদি উদাহরণ, টেন্স মোটামুটি সবারই আমাদের ক্লিয়ার রয়েছে। তো জাস্ট এখানে স্ট্রাকচার দেখো, আর একটা একটা করে নিজেদের মনের মধ্যেই তোমরা সবাই বানানোর চেষ্টা করো, যে কি হতে পারে না হতে পারে একটা করে সেন্টেন্সের, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইটের যদি কথা বলি, তাহলে সূত্র হচ্ছে কি বা স্ট্রাকচার হচ্ছে কি, ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে বা ভি ওয়ান থাকবে, যেরকম ডু ডাজ থাকতে পারে, ঠিক আছে? আর হচ্ছে যে তোমার আদার্স থাকবে। Like একটা যদি আমি উদাহরণ বলি, তাহলে কি, নর্মালি যদি বলি, একটা উদাহরণ যদি বলি, তাহলে উই রিড আ বুক। তারপরে দেখো যখনই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আসবো, তখনই হচ্ছে কি অ্যামিজ, সাবজেক্ট প্লাস অ্যামিজার থাকবে, ভার্বের ভি ওয়ান এর সাথে আইএনজি থাকবে প্লাস অবজেক্ট থাকবে, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভও এটাকে অনেক সময় বলা হয়ে থাকে। যেরকম যদি একটা উদাহরণ বলি, তাহলে দেখো আই এম রাইটিং, WRITING, রাইটিং আ লেটার, লেটার, ঠিক আছে? তারপরে দেখো যখনই প্রেজেন্ট পারফেক্টের কথা বলবো, তখন কি হ্যাভ এজ, সাবজেক্ট প্লাস হ্যাভ এজ থাকবে আর ভি থ্রি থাকবে, ঠিক আছে? সাবজেক্ট প্লাস হ্যাভ এজ থাকবে আর ভি থ্রি থাকবে। ভি থ্রি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মটা থাকবে, ঠিক আছে? যদি একটা উদাহরণ বলি, তাহলে দেখো দীপক, দীপক সাবজেক্ট পেয়ে গেলাম, দীপক হ্যাজ পেয়ে গেলাম, ঠিক আছে? ব্রোকেন শুধুমাত্র ফার্স্ট পার্সন সিঙ্গুলারের সাথে হ্যাভ হবে, বাকি সবগুলোতে কিন্তু হ্যাজ হবে। ব্রোকেন থার্ড ফর্ম পেয়ে গেলাম, হিজ লেগ। তারপরে দেখো পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে, পারফেক্ট কন্টিনিউয়াসে দেখো হ্যাভ হ্যাজ রয়েছে, বি রয়েছে, আর হচ্ছে যে তোমার বি এর সাথে হ্যাভ হ্যাজ রয়েছে, বি রয়েছে। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যদি বলতে চাই, তাহলে তোমার হচ্ছে যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন রয়েছে, ঠিক আছে? এটা এক জায়গায় করবে, এটা বিন, আর ভার্বের সাথে আইএনজি যোগ হলে কিন্তু হয়ে যাবে। যেরকম যদি বলি একটা উদাহরণ, তাহলে দেখো হ্যাজ বিন সি হ্যাজ বিন ওয়াচিং টিভি, ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স। দেখো এখানে ফর পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, ওই জন্য ফর হলো। যদি সিন্স থাকতো তাহলে কিন্তু তোমার হচ্ছে যে পয়েন্ট অফ টাইম থাকতো 2 আওয়ার্স, ঠিক আছে?
তাহলে এখানে সেম টু সেম এখানেও করবে তোমরা। পাস্টের ক্ষেত্রে শুধুমাত্র একটা ইনডিফিনাইটে ভি টু ব্যবহার হয়, সেটা হচ্ছে কি পাস্টের ক্ষেত্রে, যেখানে হচ্ছে বা ডিড ভি ওয়ানও থাকতে পারে। পাস্টের ক্ষেত্রে সেম টু সেম প্রত্যেকটা তোমরা নিজে নিজে এগুলো বানাবে। হ্যাঁ, প্রত্যেকটা উদাহরণ তোমরা নিজে নিজে বানাবে, ক্লাসটা নাহলে আরো অনেক লেন্দি হয়ে যাবে। তাহলে কিন্তু এনাফ, ঠিক আছে। টেন্স যদি শিখে যাও তাহলে, আর যদি সেন্টেন্সের স্ট্রাকচারটা তো জেনে গেলে আর সেন্টেন্সের ভাগগুলো জেনে গেলে কিন্তু তোমার জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এগুলো পেয়ে যাবে। আমাদের আজকে লাস্ট টপিক সেটা হচ্ছে কি ভোকাবুলারি, 5 নম্বর টপিক। ভোকাবুলারির মধ্যে যদি দেখি স্পেসিফিক কিছু দেওয়া নেই। এখানে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করব, তারপরে হচ্ছে কি প্রত্যেকটা ডাকগুলো করব, তারপরে একসাথে মানে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস গুলোকে কি বলে সেগুলো দেখবো। আর হচ্ছে যে আরো তোমরা করতে পারো ফ্রেজ করতে পারো, তারপরে হচ্ছে যে তোমার হচ্ছে যে ফ্রেজাল ভার্ব করতে পারো, তো সেগুলো সবগুলো কিন্তু ভোকাবুলারির মধ্যে আসবে। তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখো অনেকগুলো রয়েছে, তোমরা নোটসটা কালেক্ট করে পড়বে। এখানে কিন্তু বলার কিছু নেই। আমি যদি বলি কয়েকটা রুট ওয়ার্ডস বলে দিচ্ছি, কয়েকটা রুট ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে পারি, ঠিক আছে। কয়েকটা রুট ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে পারি। যেরকম লাইক যদি মনো থাকে, মনো যদি থাকে তাহলে মনো ওয়ান কে রিপ্রেজেন্ট করবে, যদি বাই থাকে তাহলে টু কে রিপ্রেজেন্ট করবে। যদি এরকম থাকে যে মিশো যদি থাকে, তাহলে মিশো যদি থাকে তাহলে হেট্রেট কে বোঝায়, ঘৃণাকে বোঝায়। যদি ধরো যে অ্যান্ড্রো থাকে, যদি অ্যান্ড্রো যদি থাকে, তাহলে অ্যান্ড্রো যদি থাকে তাহলে হিউম্যানকে বোঝায়, ঠিক আছে। যদি গাইনি যদি থাকে তাহলে গাইনি, যদি সরি অ্যান্ড্রো যদি থাকে তাহলে ম্যানকে বোঝায়, ঠিক আছে। গাইনি যদি থাকে তাহলে কি ওমেনকে বোঝায়। যদি তোমার অ্যানথ্রো যদি থাকে, অ্যানথ্রো তোমার হিউম্যানকে বোঝায়, ঠিক আছে। তোমার হচ্ছে যে গেমি যদি থাকে তাহলে ম্যারেজকে বোঝায়। তাহলে এগুলো রুট ওয়ার্ড গুলোকে কানেক্ট করে তুমি কিন্তু কি করতে পারবে, যেরকম হচ্ছে দেখো যে মনোগেমি, ঠিক আছে। তারপরে হচ্ছে কি মিসোগেমি। তারপরে তোমার ফিল্যান্থ্রপি, ফিল যদি থাকে, ঠিক আছে, ফিল যদি থাকে তাহলে কি লাভ, ফিল যদি থাকে লাভ বোঝায়। আর যদি তোমার হচ্ছে যে মিশো যদি থাকে মিশোগেমিস, আর যদি ফিলোন্থ্রপি, এগুলো সবগুলোকে রুট কানেক্ট করে আমরা কি বুঝতে পারি যে হ্যাঁ কোনটা বোঝাচ্ছে। তো বাকি সবগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এখানে যতগুলো রয়েছে দেখো, সবগুলো নোটটা কালেক্ট করে তোমরা পড়বে। তারপরে দেখো তোমার হচ্ছে যে এই যে গ্রুপ অফ ওয়ার্ড যে রয়েছে, তারপরে সাউন্ড কি, কাউন্ট সাউন্ড কি বলে, এগুলো সবগুলো কিন্তু ভোকাবের মধ্যে আসে, ঠিক আছে। তারপরে তোমার উপমাগুলোকে দেখতে হবে এখানে। তারপরে লিটল অফ ওয়ান কাইন্ড গুলোকে দেখতে হবে, ঠিক আছে। সবগুলোকে কি কি বলে না বলে এগুলো সবগুলো দেখবে, তাহলে ভোকাব কিন্তু ক্লিয়ার। এমসিকিউ অনেকগুলো রয়েছে, এগুলো প্র্যাকটিস করবে। আমাদের যে আহ, আমাদের টোটাল 4টা কোড দেওয়া হয়েছে, 4টা কোড। এবারে যে 5 নম্বর যে কোডটা সেটা হচ্ছে কি 2, ঠিক আছে। 5 নম্বর যে কোডটা সেটা হচ্ছে কি 2। বা 6টা কোড থাকবে, 6টা কোড বলতে পারলেই কিন্তু তোমাকে পুরোপুরি কিন্তু ফ্রিতে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। এগুলো সবগুলো প্র্যাকটিস করবে, দিয়ে এনাফ কিন্তু, ঠিক আছে। দেখো লাস্ট মক টেস্টটা দেখো, মক টেস্টটা যদি দিয়ে তোমরা পুরোপুরিটাই ক্লাস যারা করলে কনফিডেন্স একটু না একটু হলেও গেইন হয়েছে। দিয়ে এবারে দেখো মক টেস্টটা করে মানে কিরকম পারছো না পারছো। মক টেস্টটাতে দেখো প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন দ্যাট বেস্ট কমপ্লিটস দ্য মিনিং অফ দ্য ভার্ব সুইটেবল দ্য সেন্টেন্স দিস বিল্ডিং। এখানে সেন্টেন্সটা কি রয়েছে, দিস বিল্ডিং কম্প্রাইজ ড্যাশ 60 রুমস, অর্থাৎ কি যে বিল্ডিংটা যে গঠিত হয়েছে ও কয়টা রুম নিয়ে। তাহলে কম্প্রাইজের পরে সবসময় কি বসে, অফ বসবে, ঠিক আছে। কম্প্রেসের পরে অফ বসবে। ফিক্সড প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কম্প্রেস অফ হবে, তাহলে গঠিত, ঠিক আছে। গঠিত হয়েছে কটা কটা রুম নিয়ে, 60 রুম নিয়ে। তারপরে দেখো 22 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে কোন ওয়ার্ডটা বসবে, ঠিক আছে। দ্য ড্যাশ অফ দ্য ক্রাইম ওয়াজ জাস্ট ইন দ্য এন্ট্রান্স। তাহলে যেখান দিয়ে সে ঢুকেছে সেখানে কি দেখেছে, তাহলে এর সিন হবে না এটা সিন হবে, ঠিক আছে। এই সিন মানে হচ্ছে দৃশ্য, এটা সিন মানে হচ্ছে দেখা, আর এটা সিন হচ্ছে কি দৃশ্য, ঠিক আছে। তাহলে আমরা এটা অবশ্যই এখানে যেটা হবে সি নাম্বারটা হবে। তোমরা 10 সেকেন্ড করে টাইম নেবে, হোল্ড করবে, দিয়ে ভাববে নিজে কোনটা অ্যান্সার হবে, ঠিক আছে। 23 নাম্বারটা দেখো, এখানে হচ্ছে কি দ্য চাইল্ড ইজ ইল ড্যাশ ফেভার, কোনটা প্রিপোজিশন হবে, ইন হবে, অন হবে, ফর হবে না উইথ হবে। তাহলে প্রথমেই আমি বলেছিলাম যখন প্রিপোজিশন দেখাচ্ছিলাম তখন ইলের আর ফেভার যখনই দুটোই থাকবে, যখন অসুস্থ থাকবে কোনো একটার সাথে ইল। এখানে যদি হেডেকও থাকতো, হেডেকও যদি থাকতো তাও কিন্তু একই হতো, উইথ হতো, ঠিক আছে। দুটো যখন একসাথে হবে তখন কি হবে, উইথ হবে। এবারে দেখো আমাদের নিয়ারেস্ট মিনিং বা আন্ডারলাইন ওয়ার্ড রয়েছে, নিয়ারেস্ট মিনিং বা আন্ডারলাইন ওয়ার্ড রয়েছে, যেটা হচ্ছে কি কানিং, ঠিক আছে। যেটা হচ্ছে কি তোমার কানিং। তো কানিং মানে যারা জানো না, কানিং মানে যারা জানো না সেটা হচ্ছে কি দ্রুত। কানিং মানে হচ্ছে দ্রুতবাজ বা চালাক। তাহলে কি হবে, তাহলে এখানে বলছে উইথ গ্রেট কানিং দ্য ক্লার্ক
আর হচ্ছে যে ফরগেট দ্য ইম্পর্টেন্স ডকুমেন্ট, তাহলে সর্বদা যে দ্রুত যে ক্লার্ক থাকে বা কেরানি যে থাকে সে সবসময় ভুলে যায়, কি ভুলে যায়, ইম্পর্টেন্ট ডকুমেন্ট, প্রয়োজনীয় নথি। তাহলে বাকি অপশনগুলো যদি দেখি, স্কিল মানে দক্ষতা, ইন্টেলিজেন্স মানে যদি দেখি তাহলে ইন্টেলিজেন্স মানে যদি দেখি তাহলে এটাও মানে হচ্ছে যে চালাকি বা ধরো যে তোমার চালাকি। তার যদি এটা যদি দেখি উইকনেস, উইকনেস মানে হচ্ছে ধৃষ্টতা। উইকনেস মানে ধৃষ্টতা, আমাদের নিয়ারেস্ট মিনিং বলেছে, তাহলে আমরা পেয়ে গেছি আমাদের নিয়ারেস্ট মিনিং ক্র্যাফটনেস। ক্র্যাফটনেস মানেও কিন্তু দ্রুততা, ঠিক আছে, ক্র্যাফটনেস মানেও কিন্তু হচ্ছে দ্রুততা। তাহলে যেটা এক্সাক্ট মিনিং হবে সেটা হচ্ছে কি ক্র্যাফটনেস। ইন্টেলিজেন্স কিন্তু কেউ করবে না, এটা কিন্তু হবে না, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য অপোজিট ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড কিসের? হ্যারকুলিনের। দেখো, ইট ইজ এ হ্যারকুলিন টাস্ক ফর মি। তাহলে হ্যারকুলিন মানে কি? কঠিন বা এখানে কঠোর বলে বোঝাচ্ছে, কঠিন বা কঠোরকে বোঝাচ্ছে। তাহলে দেখো অপশনে যেটা যেটা রয়েছে, ইনডিসেন্ট রয়েছে, ফনি রয়েছে, তোমার হচ্ছে পন্ডিউরিয়াস রয়েছে, আর বিগ রয়েছে। তাহলে ইনডিসেন্ট মানে যারা জানো না, ইনডিসেন্ট মানে হচ্ছে কি অশ্লীল, ঠিক আছে, অশ্লীল বা খারাপ, অশ্লীল। তারপরে যারা পন্ডারাস, পন্ডারাস মানে হচ্ছে তোমার পন্ডারাস মানে হচ্ছে তোমার কঠোর, ঠিক আছে, কঠোর। তাহলে এটা আর এটা হচ্ছে, এটা আর এটা হচ্ছে সিনোনিম। তাহলে বেসিক্যালি এটা দেখবে যখনই কোনো একটা ওয়ার্ডের অ্যান্টোনিম খুঁজতে দিবে, তো বাকি তিনটা থাকবে তোমার সিনোনিম, যখন বলবে বাকি তিনটা সিনোনিম থাকবে আর একটাই অ্যান্টোনিম থাকবে, যখন অ্যান্টোনিম বলবে বাকি তিনটা অ্যান্টোনিম থাকবে, একটা সিনোনিম থাকবে, ঠিক সেভাবে বিগ মানেও কিন্তু বড়। এটা আপনার লাই দেখো, পুনি, পুনি মানে কি? ভীতু বা, পুনি মানে হচ্ছে ভীতু বা যদি বলি তাহলে পুনি মানে অ্যাকচুয়ালি হচ্ছে পুচকে টাইপসের, ঠিক আছে, পুচকে টাইপসের বা ইজি টাইপসের, হ্যাঁ, পুনি। তারপরে দেখো 26 নম্বর, হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ ইরর, ঠিক আছে, হ্যাজ এন ইরর। তাহলে সেন্টেন্সটা হচ্ছে দ্য মাস্টার ডিড নট নো হু অফ দ্য সার্ভেন্টস হ্যাড ব্রোকেন দ্য গ্লাস। তাহলে সে মাস্টারটা জানে না যে কে সার্ভেন্টের মধ্যে যে কে গ্লাসটা ভেঙেছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো হচ্ছে যে কোন পার্টটা, ঠিক আছে, কোন পার্টটা গ্লাসের ভাঙা হয়েছে, এটাই হচ্ছে সেন্টেন্স, কোনটায় ভুল রয়েছে সেন্টেন্সটা। তাহলে দেখো যে দ্য মাস্টার ডিড নট ভুল না, নো হু অফ দ্য ভুল না, সার্ভেন্টস হ্যাড ভুল না, ব্রোকেন দ্য গ্লাস ভুল। তাহলে দেখো হু এর জায়গায় আমরা কি জানি যে এখানে হুইচ বসবে, ঠিক আছে, হু এর জায়গায় কি বসবে, হুইচ। তাহলে বি নাম্বারটা ভুল রয়েছে, এখানে হু হবে না, এখানে কি হবে, হুইচ হবে। 27 নম্বরে যদি দেখি, 27 নম্বর দেখো হচ্ছে যে তোমার চুজ দ্য রাইট অপশন, কনভার্ট গ্রুপ অফ ওয়ার্ডস ইনটু সিঙ্গেল ওয়ার্ড, ঠিক আছে। তাহলে কি এটা তোমার হচ্ছে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বোঝাচ্ছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি? টু কংগ্রাচুলেট সামওয়ান ইন ফর্মাল ম্যানার। অর্থাৎ কি বেসিক্যালি যখন তুমি জানাচ্ছ কাউকে সংবর্ধনা জানাচ্ছ, জেনারেলি সাধারণভাবে যখন কাউকে সংবর্ধনা জানাও সেটাকে কি উইশ বলে? সেটাকে কিন্তু উইশ বলে না, উইশ মানে ইচ্ছা প্রকাশ। আর দেখো যে সোলেমনাইজ রয়েছে একটা, সেলিব্রেট রয়েছে। সোলেমনাইজ আর সেলিব্রেট কখন হয়? সলেমনাইজ আর সেলিব্রেট হচ্ছে অনুষ্ঠান যখন হয় বড় সড়ো, তখন আমরা কিন্তু এটা বলি, ঠিক আছে। কিন্তু যে রয়েছে তোমার হচ্ছে যে ফেলিসিটেট, তোমার ফেলিসিটেট যে রয়েছে এটা তখনই, এটার মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে তোমার সংবর্ধনা প্রদান করা, ঠিক আছে, সংবর্ধনা প্রদান করা, সংবর্ধনা প্রদান করা। তাহলে আমাদের যে আমরা পেয়ে গেলাম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা হবে। প্রত্যেকটা এগুলো সবকিছু দেওয়া রয়েছে নোটের মধ্যে। আমাদের যে লাস্ট কোড সেটা হচ্ছে কি 5, ঠিক আছে, লাস্ট কোড আমাদের যেটা হচ্ছে 5। তোমরা 6টা কোডকে একসাথে করে দিবে, তাহলে কিন্তু নোটসটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব, ঠিক আছে। নোটটা প্রোভাইড, যাদের কাছে নাম্বার নেই তাদের নাম্বারটা হচ্ছে যে তোমার 93, 39, 65, 15, 10 এই নাম্বারে কিন্তু কোডটা পাঠাবে, ঠিক আছে। যাদের কাছে নাম্বার নেই বা যারা গ্রুপের মধ্যে তোমরা নও, তারা কিন্তু এখান থেকে মানে দেখবে, ঠিক আছে, এই নাম্বারে কিন্তু পাঠাবে কোডটা, ছয় ছয় ডিজিটের কোডটা পাঠালেই হয়ে যাবে। চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নাও। দেখো তারপরের যে কোশ্চেন রয়েছে 28 নাম্বার বা 8 নম্বরে যে রয়েছে সেটা হচ্ছে চুজ দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড। অ্যাকচুয়ালি হচ্ছে কোনটা কারেক্টলি স্পেলিং। দেখো যে অ্যাম্বিশন রয়েছে, তাহলে দেখো প্রেফিক্স টিআইওএন হবে না এসআইওএন হবে। তাহলে অ্যাম্বিশনের ক্ষেত্রে আমি বললাম প্রথমে যে টিআইওএন হবে, ঠিক আছে, টিআইওএন হবে। তাহলে অ্যাম্বিশন আমাদের যে বানানটা হবে AMBI, অ্যাম্বিশন মানে লক্ষ্য। দেখো 29 নম্বর বা 9 নম্বর, বাই দ্য গড গ্রেস সি ইজ ফাইন, ঠিক আছে, ভগবানের কৃপায় সে ভালো রয়েছে বা ঈশ্বরের কৃপায় সে সুস্থ রয়েছে। তাহলে এখানে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনে আমি বললাম প্রথমে যে ফিল করা যাবে শুধু, ঠিক আছে, অনুভব করা যাবে, দেখা যাবে না। আর হচ্ছে যে তোমার এটাকে দেখাও যাবে না, আর হচ্ছে টাচ করাও যাবে না। তাহলে এখানে কোনটা ওয়ার্ড হচ্ছে? তাহলে একমাত্র এখানে ওয়ার্ড যদি গ্রেস দেখি, গ্রেস, তাহলে গ্রেস মানে কি? গ্রেস মানে হচ্ছে কৃপা। তাহলে এটাই একমাত্র অনুভূতি করা যায়, তাহলে গ্রেস, ঠিক আছে। লাস্ট কোশ্চেন আমাদের সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে কি পিক আউট দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। কোনটা গ্রামাটিক্যালি কারেক্ট রয়েছে? হি টুগেদার উইথ হিজ
ফ্রেন্ডস ইজ কামিং, দেখো ফ্রেন্ডস এস রয়েছে, আর কামিং না হ্যাভ কামিং, না হচ্ছে যে তোমার হ্যাভ কাম, না হচ্ছে ফ্রেন্ডস কামিং, কোনটা হবে? দেখো ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্ট যেটা ঠিক করবে সেটা হচ্ছে কি আর কামিং করবে। কেন? যেহেতু এস রয়েছে, ফ্রেন্ডস রয়েছে, ঠিক আছে, ফ্রেন্ডস রয়েছে, সেহেতু এস করবে। কিন্তু এটার যদি রুলস বলতে যাই, খুবই ভালো রুলস রয়েছে, লিখে রাখতে পারো তোমরা। যখন দুটো সাবজেক্ট টুগেদার, দুটো সাবজেক্ট এখানে রয়েছে, একটা হচ্ছে হি আর একটা হচ্ছে কি হিজ ফ্রেন্ডস। দুটো সাবজেক্ট যখন একসাথে টুগেদার দিয়ে যুক্ত থাকবে, যখন টুগেদার দিয়ে যুক্ত থাকবে তখন কি হবে? টুগেদার দিয়ে যুক্ত থাকবে, আর ভার্বটি কি টুগেদারের পূর্বে যে সাবজেক্টটা রয়েছে, অর্থাৎ টুগেদারের পূর্বে যে সাবজেক্টটা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু ভার্বটা হবে। তাহলে টুগেদারের পরে হি রয়েছে, তাহলে হি এর জন্য সাবজেক্ট কি অবশ্যই ইজ হবে। তাহলে এখানেও কিন্তু অবশ্যই ইজ হবে। তাহলে আমাদের যে এক্স্যাক্টলি যেটা কারেক্টেড হবে, গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, সেটা হবে এটা, হি টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস ইজ কামিং, ইজ কামিং। তাহলে এতটুকুই ছিল আমাদের ক্লাসটাও। একদমই 1 ঘন্টার মধ্যেই কিন্তু, 1 আওয়ারের মধ্যেই কিন্তু তোমার পুরো হয়ে গেল। পুরো ক্লাসটা পড়লেই আর নোটগুলো পড়লেই কিন্তু 10-এ 10 পাবে, এর বাইরে কিছু হবে না। অনেক গ্রামার বই রয়েছে, অনেক কিছু রয়েছে, ছোটবেলা থেকেই তোমরা পড়েছো, এরকম নয় যে একদিনে ইংলিশ সবকিছু শিখে যাবে বা কিছু। ছোটবেলা থেকেই বেস যাদের ক্লিয়ার রয়েছে তাদের জন্য কিন্তু জিনিসটা অনেকটা ইজি, ঠিক আছে। সবাইকে তোমাদের আগামী 1 তারিখে গ্রুপ সি এর জন্য, গ্রুপ সি এস ডব্লিউবিএসএসসির আন্ডারে যে গ্রুপ সি এক্সাম রয়েছে, সেটার জন্য কি অল দ্য বেস্ট। সবাই খুব ভালো করে ঠান্ডা মাথায় পরীক্ষা দিবে। আর চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে, যারা চাইছো যে নোটটা নিবে, কম্পাইল নোটটা পুরোটাই, তারা অবশ্যই তোমরা কোড নাম্বারটা দিবে, তাহলে কিন্তু আমি তোমাদেরকে নোটসটা পুরোপুরি প্রোভাইড করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।